সো সন্ধ্যাবেলা যখন উনি ব্যাক করবেন ওনার বোনের বাসা থেকে, তো যথাসময়ে উনি বাসায় ব্যাক করেন। এরপর ওনার সে সময় একটা সাইকেল ছিল, সাইকেল আগেকালীন যে লম্বা যে একগুলো সাইকেল ছিল, দেখতে বড় বড় সেরকম একটা সাইকেল ছিল। তো সেই সাইকেলটা নিয়ে উনি বাসায় আসার পর একটু বাজারে যান। যে হচ্ছে ওনার মা বলেছিলেন যে কিছু সবজি কিনতে হবে এবং সেই সঙ্গে মাছ কিনতে বলেছিলেন ওনাকে। আরেকটি কথা বলে রাখা ভালো যে উনি ওনার বোনের বাসায় গিয়েছিলেন দাওয়াত দিতে কোনো এক কারণে। তো উনি যখন ফিরে আসলেন ওনার বোনের বাসা থেকে, এরপর ওনার মা ওনাকে বাজার করতে পাঠালেন। তো যথাসময়ে উনি সন্ধ্যাবেলা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর ওনার মা বড় বাজার থেকে একটা রুই মাছ কিনতে বলেছিলেন। তো মাছ কিনলেন সবার আগে। মাছটা সেদিন একটা কথা বলে রাখা ভালো যে বাজারের সবচেয়ে বড় মাছ ছিল এটি। তো উনি মাছটা কেনার পর অনেকেই ওনাকে ভাবা দিচ্ছিলেন যে ভাই আপনি মাছটা কিনে জিতেছেন। তো যেমন কথা তেমন কাজ, উনি খুব খুশি মনে মাছ কিনে সেই সঙ্গে আরও যেসব সবজি কিনতে বলেছিলেন ওনার মা, সেসব কিছু উনি নিয়ে বাসার দিকেই আসছেন। তো বাসায় ফিরতে ফিরতে ওনার ঈশার আজান দিয়ে দেয়। তো ঈশার আজানের পর আর সে সময় রাস্তাঘাট খুব বেশি ভালো ছিল না ওনাদের বাসা থেকে, মানে দূরত্ব খুব বেশি ছিল না, এরকম 5-6 কিলোমিটার হবে। তো যে জন্য উনি বাজার নিয়ে ফিরছেন বাসার দিকে। তো ফেরার পথে একটা রাস্তার মোড় পড়ে ওনাদের, খুব পরিত্যক্ত বলা যায় না, মানে খুব দিনের বেলা লোকজন চলাচল থাকে, কিন্তু রাত্রেবেলা সেই অংশে লোক সমাগম একেবারেই কম বলা যায়। তো এই সময় উনি ফিরছেন সাইকেল নিয়ে ফিরছেন। তো এর একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন যে ওনার এলাকারই এক মানে চাচা বলা যায়। তো উনি রাস্তায় দাঁড়িয়ে আছেন। উনি দেখে ভাবলেন যে যাই হোক দুজন একসঙ্গে গল্প করতে করতে যাওয়া যাবে। তো উনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তো যেমন স্বাভাবিকভাবেই উনি এটা দেখলেন, দেখার পর সালাম দিলেন যে আসসালামু আলাইকুম চাচা, এরকম করে বলার পর উনি যখন ওনার চাচার সামনাসামনি আসলেন, তো দেখা যাচ্ছে যে উনি স্থির হয়ে একদম রাস্তা থেকে বাইরে যে মানে পাশে যে ক্ষেতগুলো আছে সেদিকে তাকিয়ে আছেন। তো এমনই এক পর্যায়ে যখন ওনার চাচার কাছে আসেন একদম, তো এসে অনেকক্ষণ বলেন যে চাচা এখানে কি করছেন। তো এর এক পর্যায়ে ওনার চাচার দিক থেকে কোনো মানে জবাব উনি পান না। তো উনি ভাবছেন হয়তো বা কোনো এক কারণে উনি কিছু একটা হয়তো বা ভাবছেন, চিন্তা করছেন। এই জন্য খুব বেশি সময় বিলম্ব না করে যেহেতু মাছ কিনেছেন সেটা নিয়ে উনি ওনার বাসার দিকে এগোন। তো বাসায় ফিরতে এখনও প্রায় 2-1 কিলোমিটার বাকি আছে এমন রাস্তা। তো উনি জুতো পায়ে, রাতও হয়ে যাচ্ছে, মানে জুতো পা চালিয়ে সাইকেল চালাচ্ছেন। তো এর এক পর্যায়ে মানে একটা বাঁশঝাড়ের মতো একটা অংশ পড়ে আমাদের বাসায় আসার ঠিক কিছুক্ষণ আগে। সো সে সময় যখন বাঁশঝাড়ের মানে ঢোকার পর, মানে সেদিন চাঁদনি রাত ছিল ওনার ভাষ্য মতে, তো বাঁশঝাড়ের মাঝামাঝি অবস্থানে যখন মানে বাঁশঝাড়ে প্রবেশ করলেন, সেই প্রবেশ মুখেই মানে চারপাশে একদম মানে ঘন অন্ধকার করে আসে। তো ব্যাপারটা উনি স্বাভাবিকভাবেই নেন যে হতে পারে বাঁশঝাড় যেহেতু খুব ঘন, তো সেক্ষেত্রে এটা স্বাভাবিক। তো এর এক পর্যায়ে উনি কিছু তো চলে আসার পর একদম বাঁশঝাড়ের যে মাঝামাঝি একটা জায়গা, রাস্তার পাশে একটা পুকুর রয়েছে। সেই পুকুরের পাশে দেখতে পাচ্ছেন যে ওনার ওই যে চাচা ছিলেন উনি ওখানে দাঁড়িয়ে আছেন। তো উনি মানে হুট করে দেখার সাথে সাথেই চমকে ওঠেন যে কি ব্যাপার, আমি তো চাচাকে দেখে আসলাম ওখানে, তো হুট করে এত এই অল্প সময়ের মধ্যে উনি এখানে কিভাবে আসবেন? আর আমি তো সাইকেল খুব জোরে পা চালিয়ে আসছিলাম। আর উনি যদি দৌড়েও আসেন তবুও এত দূরে এখানে আসা সম্ভব নয়, অন্তত আমার আগে আসা সম্ভব নয়, উনি যদি জমির মাঝখান দিয়ে যদি দৌড়ে আসেন। তো এসব ভাবতে ভাবতেই উনি ওই পুকুরের ওখানে যখন আসেন বাঁশঝাড়ের মাঝামাঝি, তো এবারও উনি স্বাভাবিকভাবেই দাঁড়ালেন। কিন্তু উনি যে এবার আগে সালাম বা এরকম যে ডাক দেওয়ার মতো কোনো কাজ উনি করেননি।
তো উনি যেই ওনার চাচার কাছাকাছি এসছেন, সঙ্গে সঙ্গে ওনার চাচা একদম রক্তাক্ত দৃষ্টিতে ওনার দিকে তাকিয়েছেন। ওনার চোখগুলো জল জল করছিল। তো এটা দেখার পর উনি বলেন যে, চাচা আপনি এখানে? আর এভাবে তাকিয়ে আছেন কেন? আর কি করছিলেন আপনি এখানে? আর আমি যে আপনাকে দেখে আসলাম ওখানে, অত দূরে আপনি জমির দিকে তাকিয়ে আছেন। আপনাকে ওখানেও দেখলাম, এখানেও কেন? আপনি এত দ্রুত কিভাবে আসলেন এখানে? ইনি শুধু বলেই যাচ্ছেন। ওনার চাচার দিক থেকে হ্যাঁ বা না এরকম কোনো উত্তরই আসছে না। তো এরপরে হুট করে ওনার মনে পড়ে যে রাত্রেবেলা যখন কেউ কোনো মাছ বা এরকম কিছু নিয়ে আসেন, তখন অলৌকিক কিছু একটা, প্যারানর্মাল কিছু ঘটে। সেটা স্বভাবতই আগে এই ব্যাপারগুলো খুব ঘটত। তো ইন দ্য মেন টাইম ওনার এই কথাটা মনে পড়ল। তো উনি যখন এই ব্যাপারটা চিন্তা করলেন, মানে এই খুব অল্প সময়ে, 1 মিনিটেরও কম সময়ের মধ্যে ওনার মাথার মধ্যে সব কিছু ঘুরপাক খাচ্ছে। তো উনি এই কথাটা যখন মনে পড়ে যে মাছ কিনে নেওয়ার পথে পেছনে তাকানো বা এরকম কিছু করা যায় না, তো এই কথাটা ওনার মনে পড়ে। তো উনি ওনার চাচার কথা ভুলে গিয়ে উনি আবার সাইকেল চালানো শুরু করেন। তো উনি যেই সাইকেলে প্যাডেল শুরু করবেন, ঠিক সেই মুহূর্তে ওনার পেছন থেকে শব্দ আসে। ওনার চাচার কণ্ঠে বলছে, দাঁড়া, আমাকে নিয়ে যাবি না? এই কথাটা শোনার পর এত ভয়ঙ্করভাবে উনি বলেছিলেন যে মনে হচ্ছিল যে ওনার সমস্ত শরীর বেয়ে বরফ পড়ে যাচ্ছে। হুট করে তো এর এক পর্যায়ে ওনার এমনটি মনে হচ্ছিল যেন ওনার শরীর দিয়ে বরফ পড়ে যাচ্ছে। তো ঠিক কিছু সময়ের জন্য উনি একদম ফ্রিজ হয়ে গিয়েছিলেন সেখানে। তো উনি যখন বুঝতে পারলেন যে এটা সত্যি ওনার চাচা বা এরকম ওনার আপন কেউ নয়, এটা প্যারানর্মাল কোনো শক্তি, অলৌকিক কোনো একটা ব্যক্তিত্ব হবে, ঠিক সেই মুহূর্তে উনি ওনার মাথায় যত সব দোয়া আসছিল উনি সেসব দোয়া পড়ে যাচ্ছিলেন এবং বিসমিল্লাহ বলে জোরে আল্লাহু আকবার বলে উনি সাইকেল চালানো শুরু করলেন। তো উনি এত জোরে প্যাডেল করছেন আর সেই মুহূর্তে পেছন থেকে বলছে যে আমাকে নিয়ে যা। উনি এত জোরে সাইকেল চালানোর চেষ্টা করছেন, যে প্যাডেল করছেন, কিন্তু মনে হচ্ছে কি বিশাল কোনো শক্তিওয়ালা একটা কিছু একটা ওনাকে পেছন থেকে আটকে ধরে আছে। কিন্তু এর এক পর্যায়ে উনি এইভাবে সাইকেল চালাতে থাকেন। হুট করেই একটা সময় উনি যখন আয়াতুল কুরসি বা এরকম দোয়াগুলো পড়া শুরু করলেন জোরে জোরে, ঠিক সেই মুহূর্তে মানে সাইকেলটা হুট করে দেখা যায় না যে আমরা সাইকেল টেনে ধরে কোনো একটা শক্তি, যদি আমরা জোরে একটা রাবার যদি একটা টেনে ধরে ছেড়ে দিই, একটা মানে যে শক্তি একটা পাওয়া যায় যে একটা জোরে গিয়ে, সেরকম হুট করে যখন উনি দোয়া পড়া শুরু করলেন, সাইকেলটাকে ওইভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। উনি সেই সাইকেল নিয়ে পাশে যে পুকুর ছিল সেই পুকুরে পড়ে যান। তো এরপর উনি সাইকেল ওভাবে রেখে ওনার যে ব্যাগপত্র যা কিছু ছিল, উনি মানে জীবন বাঁচানোর জন্য উনি পুকুর থেকে উঠে দৌড় দেন বাসার দিকে। তো এইভাবে উনি কতক্ষণ দৌড়ান, মানে আর অল্প কিছু দূর গেলেই যে বাসঝাড়টা পার হলেই ওনাদের বাসা। ঘটনা শুরুতেই বলেছিলাম, উনি চেষ্টা করে যাচ্ছেন দৌড়াতে, কিন্তু উনি দৌড়াচ্ছেন, ওনার পথ শেষ হচ্ছে না। এমন এক পর্যায়ে উনি দেখতে পান যে ওনার বাসার দিক থেকে, অপোজিট দিক থেকে, ওনার সামনে থেকে কিছু একটা আলো, যে একটা কপিপাতি নিয়ে আগে মানুষ চলাফেরা করতেন, হারিকেন এরকম কিছু নিয়ে, তো কেউ একজন আসছেন। তো ওই লোকটাকে দেখে উনি ওনার কাছে দৌড়ে যান, গিয়ে বলে, ওই লোকটাও একদম কেমন অলৌকিকভাবে যে, কী ব্যাপার, তুমি বাজার থেকে বাসায় যাচ্ছ, চলো তোমাকে নেওয়ার জন্যই আমি আসলাম। তো ওনার সেই মুহূর্তে কিছু মনে হলো না যে আমাকে নেওয়ার জন্য তো কেউ আসার কথা নয়, আর আমার বাবাও তো এই মুহূর্তে বাসায় নেই যে আমাকে নিতে আসবে। তো উনি বলেন যে
এসেছেন, ভালোই করেছেন, আচ্ছা ঠিক আছে চলেন। তো পুরো রাস্তায় উনি বাসার দিকে যাচ্ছেন, আর কিছু দূর গিয়েই উনি ওনার বাসায় পৌঁছে যান। তো বাসায় যখন পৌঁছান, ওনার মা জিজ্ঞেস করে যে কী ব্যাপার, তোর আসতে এত রাত হলো কেন, তুই তো সাইকেল নিয়ে গেলি, আর সাইকেল কোথায়? তো ও যখন বাসার সামনে এসেছে, ঠিক সেই মুহূর্তেই যে ওনার সাথে যে লোকটা ছিল, উনি সে লোকটার কথা ভুলে গেছেন যে এই লোকটার সঙ্গে এসেছেন, ওনাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। তো উনি বাসা থেকে ওনার মাকে এই ঘটনাগুলো বলছেন, বলেন যে একটা লোক আমাকে সাহায্য করলো বাসায় আসতে। তো পুরো ঘটনা বলার পর বলেন যে তুই গেলি সেই সন্ধ্যায়, আসতে এত রাত হলো। এই প্রশ্নের জবাবগুলো সব দেওয়ার পর উনি ওনার মাকে বলেন যে এই ঘটনা এবং আমাকে একটা লোক সাহায্য করেছে। তো যাই হোক, উনি বলেন যে লোকটা যে দিয়ে গেল, ওনাকে তো ধন্যবাদ দেওয়া হলো না, আমি একটু ওনার সঙ্গে কথা বলে আসি, দেখি রাস্তায় আছে কিনা উনি। তো যাই হোক, উনি বাসা থেকে ওনার মায়ের সঙ্গে বের হলেন। বের হওয়ার পর, এটা খুব অল্প সময়ের মধ্যে ঘটেছে। তো এরপর উনি বাসার বাইরে বের হলেন, দেখলেন যে ওই লোকটা ছিল না ওখানে। তো এরপর দিন, যাই হোক, পুরো ঘটনাটা জানার পর ওনার মা বলেন, যাই হোক তোর সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। এরপর দিন সকালবেলা ওনার চাচাকে ডাকা হলো। তো ওনার চাচা বলছেন যে না, গতকাল তো আমি ছিলামই না, আমি বাসাতেই ছিলাম না, আমি গিয়েছিলাম তোর বাবার সঙ্গে, কাজে গিয়েছিলাম। তো তারপর ঘটনার সত্যতা যাচাই করা হলো যে হ্যাঁ, সত্যি উনি ছিলেন না বাসায়। তো এরপর ওনার চাচার সাহায্যে, যে মসজিদের ইমাম যে ছিলেন, আরও বেশ কিছু তান্ত্রিক এই ঘটনাগুলো জানানো হলো। এরপর তাদের বাসা বন্ধ করে দেওয়া হলো এবং এরপর তাকে একটা তাবিজ দেওয়া হলো। এরপর তার সঙ্গে আর এরকম কোনো ঘটনা ঘটেনি। তো এটি ছিল আমার প্রথম একটি ইমেইল, যেটি লিখেছিলেন শিহাব খন্দকার, উনি সুন্দরগঞ্জ থেকে লিখেছেন। সো আশা করি আপনাদের সকলেরই ঘটনাটি ভালো লেগেছে। শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আপনারা শুনছেন ভূতবেলা, যেটি অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত 9:05 থেকে ঠিক রাত 11টা পর্যন্ত চলে। সো আজকে আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, সেই সঙ্গে আমাদের স্পেশাল গেস্ট সাইদ ভাইয়া রয়েছেন। আশা করি উনি বেশ চমৎকার কিছু ঘটনা নিয়ে এসেছেন আমাদের জন্য। আমরা তার কাছেও যাব, কিন্তু এই মুহূর্তে আমি কিছু কথা আপনাদের জানিয়ে দিতে চাই যে আপনারা আমাকে জানাতে পারেন যে কোন ঘটনা আপনাদের ভালো লাগছে, আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান, অথবা এছাড়া আপনাদের সঙ্গে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থাকে, আপনারা চাইলে লিখে পাঠাতে পারেন, অথবা আপনার ঘটনাটি রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেসে। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeela@gmail.com। সো এটাই ছিল আমাদেরকে ঘটনা পাঠানোর নিয়ম। এছাড়া আপনি যদি আপনার সঙ্গে যদি কোনো ঘটনা থাকে, সো আপনি যদি চান স্টুডিওতে এসে শেয়ার করবেন, তাহলে আমাদের যে লাইভ যে কমেন্ট অপশন রয়েছে, আপনি আমাদের পোস্টের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সো এই মুহূর্তে যেহেতু আমাদের সময় খুব কম, কিছুক্ষণ পরে আমাদের নিউজ ব্রেকে যেতে হবে, আমি চলে যেতে চাই আমাদের প্রথম অতিথি, আমি তার কাছে চলে যেতে চাই। আপনার নাম, ঠিকানা বলে ঘটনা শুরু করুন। এই অফিসের দক্ষিণ সাইডে আমার বাড়ি। অল্প বয়স থেকে আমার গুটিয়ে মারা অভ্যাস, মাছ মারা অভ্যাস, ওই ক্যাটা দিয়ে মাছ মারি সবসময়। একদিনকের একটা খুব ভয়ানক ঘটনা, এখনও শুনলে আমার মনে হলে গাও শিখে উঠে। আর যে ঘটনাটা বলবো, আপনাদের অফিস স্টাফের মধ্যে, আপনার অফিস স্টাফ আপনারাও ভয় করবেন না, যেহেতু আপনাদের অফিসের পাশের ঘটনায়। এই অফিসটা তখন ছিল না, এই অফিসটা ছিল এক মালিকের হাবিজার মিয়ার বাসা ছিল, শুধু একটাই বাসা ছিল তখন। এখানে যেখানে বসিয়েছি এই জায়গাতে এক কোমর পানি ছিল। সেই সময় ঘটনা, ভাদ্র মাসের শেষের দিকে বন্যার পানি নামিয়ে গেছে, রমজান মাস। হ্যাঁ, আমি এই অফিসের পশ্চিম সাইডে একটা ব্রিজ আছে, আচ্ছা, ওই ব্রিজের ওখানে নামছি আমি তারপরে ওই মানে লাইট দিয়ে মাছ দেখি, বটিয়ার মাছ। তখন বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পর আপাত সুগত নাই, সুন্দর পরিষ্কার জমি। হ্যাঁ, অফিসের পূর্ব পাশে আর পূর্ব দক্ষিণ পাশে একটা বড় বাঁশের থোপা আছে, এখনো আছে। আপনাদের কাছে যে কথাগুলো বলবো, আপনারা স্টাফেরা ভয় করবেন না, আর যদি ভয় করেন তাহলে বলবো না। না, অবশ্যই
শুনতে চাই আমরা। যে জায়গাতে বসে আছি, তো ওখানে তখন ওই ব্রিজ থেকে নামি আর পূর্ব দিকে আগেই, তখন আধ হাঁটু পানি। আচ্ছা, তো এখন দেখি একটা বোয়াল মাছের নাগাল পেলাম আমি, অনেক বড় বোয়াল মাছ। দেখি মন আমার খুব খুশি, বোয়াল মাছ মারবো আজকে পাচারে দিয়ে ভাত খাবো একে দিয়ে, খুব খুশি। আচ্ছা, এটা মানে রমজান মাসের ঘটনা রমজান ছিল? মাসের কথা। ওকে। আমি এবার রমজান মাসে এই সিহেরি না খাওয়া পর্যন্ত আমি ঘুমাই না। আচ্ছা, মানে পুরো রাত জেগে থাকেন? হ্যাঁ, বুটিয়ে মারার পর যা বাড়িতে সিহেরি খায় আমি শুই। একাই ছিলাম, ওই প্রতিবেশী এক ছেলে ছিল, ওর নাম ছিল রায়হান, হ্যাঁ। নাতি গ্রাম সম্পর্কে। আচ্ছা, ওকে বললাম, ওই বলে দাদা তুমি আগেও, আমি আসতেছি। আসি আমি নামছি, তখন এই অফিসের পশ্চিম পাশে যে ব্রিজটা আছে ওই ব্রিজের ওখান থেকে আমি নামি। এখন এই অফিস, এখন বর্তমানে যে অফিস মানে আছে, এসকে সিনের কথা বলছেন আপনি? এসকে সিনের যে জায়গাটা? এসকেস ইন এই অফিস, হ্যাঁ, এই অফিসটা যে জায়গাতে বসিয়েছে এই জায়গাতে তখন আবাদি জমি ছিল। রাইট, আমারও মনে আছে, আমি দেখেছিলাম একসময় আবাদি যে জমি ছিল। জায়গাগুলো ফাঁকা ছিল। হ্যাঁ, বলুন। তা ওই ব্রিজ থেকে অফিস মুখে আসতে ব্রিজের ওখানে আধাটু পানি, আর এইখানে এই জায়গাতে বসিয়ে আছে, সেই জায়গাতে আসতে আসতে এক কোমর পানি, প্রায় কাপড় ভিজবে যায় এইরকম পানি। তো ওই বোল মাছকে ক্যাটা দিয়ে গুঁতে মারি, বোল মাছ বাগড়া দিয়ে যায়। আচ্ছা, খুব আশার ধারা, এইদিকে ঘুতে মারি ওদিকে যায়, ওদিকে ঘুতে মারি ওদিকে যায়। আমার তো মন খুশিতে টকবগে হচ্ছে, আমি বোল মারবই আজকে। হ্যাঁ হ্যাঁ, তারপর এখন এই ঘুতে বেশ কয়েকটা করে ঘুতে মারি, এই জমির থেকে ওই জমি যায়, ওই জমির থেকে ওই জমির যায়, যাতে যাতে এই অফিসের যে পুরাতন অফিস এখন আছে, পুরাতন ঘর যেটা আছে, আচ্ছা আচ্ছা, পুরান ঘরের কাজ পর্যন্ত আমি আসি গেছি। তখন আপনাদের অফিস ছিল না, তখন এখানে আবাদি জমি ছিল। তারপর বল যখন কাপড় ভেজা পানি পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তখন তো আমার একটু সন্দেহ লাগছে, এত গুতেই বোল মাছ ধরে আর পাচ্ছি না, শুধু বেশি পানি মুখে যাচ্ছে। আচ্ছা, তখন আমি মনে করলাম যে আমি আর বোল মাছ মারবো না। মাছ তখন ঘুরিয়ে আমি আবার ওই ব্রিজ মুখে চললাম। হ্যাঁ হ্যাঁ, তো ব্রিজ মুখে যখন যাব, যাতে তখন এদিক সেদিক লাইট, এদিকে ডাইনেও বল, বামেও বল, সামনের দিকেও বল, আমি একবার পাচ্ছি না বলবে বলতে গিয়ে। এখন কি করি, আমি একটা মাছ দাবড়ে নিয়ে গেলাম, হ্যাঁ। আর সেখানে দেখি বেশ কয়েকটা বোল মাছ আমার চারিপথ দেখেই ফেলছে। আচ্ছা আচ্ছা, তখন আমার একটু ভিতরে ভয় আসলো, ওকে, ভয় আসলো। তারপর তবু আস্তে আস্তে আগেই আর খালি চিন্তা করি যে আমি অল্প পানির যাও, বেশি পানি থাকবো না। হ্যাঁ হ্যাঁ, তা আমার একটা সাহস ছিল, আমার শরীরটা পবিত্র ছিল সবসময়। তা এই অফিসের দক্ষিণ পাশে এখনও, অফিসের প্রাচীর পাশে এখনও বাসার্থবা একটা আছে, ওটা বাসার্থবা মুচেরের ভিটে বলে। আচ্ছা আচ্ছা, মুচেরের ভিটে মানে এসকে সিনের দক্ষিণে? এসকেস ইন এই অফিসের দক্ষিণ পাশে দক্ষিণে, এখনো আচ্ছা। একটা বাসার্থবা আছে, সেটাতে ওটা বলে মুচেরের ভিটে। ওটা আমরা সবসময় ভয় করতাম, আচ্ছা আচ্ছা, ওই ভিটাতে আমরা যাইনি। ওই দিনের বেলাও বাসার থাকার মধ্যে বাস কাটত, শব্দ করত। ওকে ওকে, তখন ঘুরি আমি ওই ব্রিজ মুখে যাচ্ছি, হ্যাঁ, ব্রিজের পূর্ব পাশে আবার বিরাট একটা পুকুর আছে। পুকুরের পুকুরের পূর্ব পাশে দাঁড়াচ্ছি, আচ্ছা, আচ্ছা। ব্রিজে আমি লাইট মারি দেখতেছি, ব্রিজে একটা লোক বসে আছে। আচ্ছা, লোকটা বলতেছে, "এ বাবা উঠি আসো।" ওকে, তখন আমি একটু সাহস হইল আমার, যে আমাকে একজন ডাকতেছে। আচ্ছা, সে ডাকটা যতদূর সম্ভব আমার বাবার কণ্ঠ বলে মনে হলো। তখন আমার ভিতরে একটু সাহস বাড়ি গেল। আচ্ছা, তখন এই যখন ব্রিজের পাশাপাশি আছি, তখন ওই বোল মাছগুলি আর নাই, একটাও নেই। মানে আপনি যে মাছগুলো দেখেছেন সেগুলো একটাও ছিল না? জি।
আচ্ছা। তখন ব্রিজ থেকে ব্রিজের পাশে ব্রিজ উঠপেট ধরছি, এই সময় দেখি সেটা লোক না, আচ্ছা, সেটা একটা বিরাট এক গুদুম পাখি, মানে পেঁচা পাখি যেটা পেঁচা, বলে, পেঁচা। পেঁচা পাখি, রাইট। ওকে। অনেক বড়, এত বড় পেঁচা পাখি কোনোদিন চোখে পড়েনি, মানুষের মতো, মানুষের চাইতেও একটু বড় হবে। হুম। তা পাখিটার দিকে আমার আরও ভয় লাগলো। আচ্ছা, তখন মানে এই পাখিটাই বলেছিল যে বাবা উঠে আসে? পাখিটাই বলছিল, আচ্ছা, আচ্ছা। কিন্তু কণ্ঠটা আমার বাবার কণ্ঠ আছে। হ্যাঁ, হ্যাঁ। তখন আমার ভিতরে একটু সাহস আছে। ওকে। তখন পাখিটা কাছে গেলাম, এক ফাঁকে থাকতে এই পাখিটা ভুরুত করে উড়ে গেল। হুম, হুম। অনেক বড় পাকা নিয়ে, হ্যাঁ, হ্যাঁ। কালো দেখা গেল, উড়িয়ে যায় এই মুসের এভিডেট পড়লো। আচ্ছা, আচ্ছা। আপনাদের এসকেস ইন অফিসের দক্ষিণ পাশে যে ভিটাটা আছে এখনো ওকে, বাসা ওকে। থাকা আছে, ওখানে যা করলো। পড়ার পর আমি চিন্তা করলাম যে আমার বাবাই ডাকলো, সে বাবা তো নাই আমার এখানে। হুম। আমি তখন উঠলাম, উঠিয়ে আবার ওই নাতি যেটা আছে হ্যাঁ, আপনার তাকে সঙ্গে যে- ডাকছিলাম প্রথম, হ্যাঁ, আপনার নাতি রায়হান বলেছিলেন নাম। জি। রায়হান, ওর কাছে আবার বাড়িতে গেলাম। যাওয়ার পর ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে দুইজনে মাছ মারবো, এই বলে মারতে হবে আজকে। এই ব্রিজের এখানে আসার পর ব্রিজের এখানে আসার পর আমার নাতি রায়হানে বলতেছে, দাদা এই ব্রিজের পূর্ব পাশে, মানে যে জায়গাতে আমি বল দেখছি সেই দিকে ওই আমার নাতিটা নামবে না। আচ্ছা, আচ্ছা। আমি কিন্তু আমার নাতিটা বলি নাই যে দাদা এগলে এগলে ঘটনা, হ্যাঁ, হ্যাঁ। তা আমি যেদিকে বল দেখছি সেই দিকে নামবো। নাতিটা বলতেছে, দাদা এই দিকে পূর্ব দিকে না নামি পশ্চিমের দিকে নালা আছে, আচ্ছা, নালার মুখ আছে, নালার মুখে যাবো আমরা ওকে। দুই ভাই। যাওয়ার পর তা আমি বললাম, আমি এতটা বললাম যে বল দেখছি, আমি বলের কথা যদি ওকে বলি হয়তো বা ওই বলেও খুঁজবে, আমি না পাই যদি ওই পায়। আচ্ছা, এই আচ্ছা। জন্য ওর কাছে আমি গোপন রাখছি। রাইট। তখন ওর কথা অনুযায়ী ওর সাথে সাথে আমি পশ্চিম দিকে চলে গেলাম, এই ব্রিজকে কেন্দ্র করি পশ্চিমের দিকে গেলাম। আচ্ছা, আচ্ছা। আপনার এই অফিস থেকে পশ্চিমের দিকে রাস্তা আছে, রাস্তা পার হয়ে পশ্চিমের দিকে নালার মুখ আছে। তে কিছু দূর আগে যাওয়ার পর ওই নাতি রায়হান কী করলো, ওই কেটা দিয়ে লাইট দিয়ে মাছ মারা শুরু করলো, অল্প একটু ফাঁকে। তা আমার টার্গেট চলে ওই নালার মুখত গেলে বড় মাছ পাবো আমি। আচ্ছা, আচ্ছা। আমার নাতি ওই তখন ছোট মানুষ, ছোট মাছ মারুক, একটু ফাঁকে আছে তো। হুম, হুম। আমি খুব তাড়াতাড়ি নালার ব্রিজে নালার মুকুট গেছি। আচ্ছা, আচ্ছা। নালার মুকুট যায় দেখি একটা আশ্চর্য ঘটনা, যে নালা 8-10 ফুট নিচু গভীর, আর সে নালা ছেঁচি থুছি, ওকে। নালার তলার পানি নেই। আমি বললাম হঠাৎ গতকালে মাছ মারি গেলাম আর আজকে নালার তলার পানি নেই, এটা কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা হোক, যখন ছেঁচিছে এই ভালো কথা। হুম, হুম। তা নালার নিচত শুকনে, একদম শুকনে, তবে ভেদল বেশি, কাদো, আচ্ছা। কাদো আর পানা মিলিয়ে খুব নরম কাদো। হুম। একটু পাও দিলে হাঁটুর উপর পর্যন্ত, হাঁটু পর্যন্ত ডাবি যায়। তো নালার তলা লাইট মেরে দেখি অনেক বড় শোল মাছ, অনেক বড়, কালা, অনেক খুব কালা শোল মাছ। তা আমার দেখি মনে হলো যে বল যখন ওইদিকে পাইলামে না, এটাই আজকে হয়ে যাবে কাম। তারপর উপর থেকে আমি ক্যাটা ঠিকভাবে মারি দিছি। মারি দেওয়ার পর ক্যাটা সহ মাছ সহ কাদর তলে চলে গেছে, ভেদলের তলে, মানে প্রায় 2 ফুট নিচে চলে গেছে, আচ্ছা, আচ্ছা। হাঁটুর এক তলা নিচ পর্যন্ত চলে গেছে ক্যাটা। হ্যাঁ, হ্যাঁ। তখন মাছ তো আটকেছে, শুকনে পাচ্ছি, ক্যাটা মাছ তো আটকার কথাই। হ্যাঁ, হ্যাঁ। তখন ক্যাটা তুলি দেখি শৌল মাছ নাই। আচ্ছা। তখন চিন্তা করলাম যে এটা কোনটা হলো, শৌল মাছ নাই। তে খালি শুধু কাদর মধ্যে তো শৌল মাছ যাবে কোথায়। তখন ওই ওই কাদর নিচে যেখানে ক্যাটা দিয়ে ঘুরতে মারছি, ওখানে হাত সাঁধে দিয়ে এই আচ্ছা, আচ্ছা।
এক হাত কোনকুনে পর্যন্ত দাপনা পর্যন্ত কাদর তলে খোঁজাখুঁজি করলাম, শৌল মাছ আমি পেলাম না। হুম। তখন মনটা আমার খারাপ হয়ে গেল, এদিকেও বোল মাছ পেলাম না। তারপরে উঁচে তুটি হাত ধুলাম, কাদোগুলো পরিষ্কার করলাম, করার পর আর একটু আগে যাই দেখি আরও একটা শৌল মাছ, ওকে। কত বড়ই। এই রাগ রাগ করতে করতে ওটাকেও ঘুতে মারছি, ঘুতে মারা একই ঘটনা, ওটাও এতখানি নিচে চলে গেছে। ওকে ওকে। তারপরে ওই আবার হাসতে দেখি শৌল মাছ পেলাম না। তখন সন্দেহ লাগলো আমার, হ্যাঁ। পূর্ব দিকে গেলাম, বলে আবার খালি বলে এরকম করি দেখি আসলাম, এখানে আসি আবার শৌল দেখতেছি এইরকম। আচ্ছা। এটা তো পরিবেশ পরিস্থিতিটা খুব খারাপ মনে হচ্ছে। তখন এই নাতিটা যে কিছু দূর ফাঁকে ছোট মাছ মারতেছে, ওই নাতিটাকে ডাক দিলাম, এ রাহান এইদিকে আয়। হ্যাঁ। ওই তখন যে আমার নালার মুখে আচ্ছা আচ্ছা। যোগ দিল। হুম হুম। যোগ দেওয়ার পর ওই আবার বলে যে দাদা আজকে আমার নালা শুকনিয়ে। তো বলে দাদা আজকে আমার নালা শুকনিয়ে, আমি তো শৌল মাছ ঘুটে মারলাম, তার তো পেলাম না। আচ্ছা আচ্ছা। তো ওই কথা না শুনি ওই আমার আগে নালার তলাত নামছে। ওকে। নামার সাথে ওই হাঁটুর উপর কাদো ডাবি গেছি, কাদো বেদলের নিচে। আচ্ছা। আর নালার তলাটা সম্পূর্ণ শুকনে, মাথা মাথা সম্পূর্ণ পানি নেই। আর ডানি বাঁয়ে পানা, ওকে। অনেকগুলো বড় বড় পানা ডানি বাঁয়ে নালার দুই সাইড দিয়ে ছিল। তে নালার তলা দিয়ে আমরা দুই ভাই দাদা নাতি নালার তল দিয়ে কেটা দিয়ে দেখি আর আগে যাই, পশ্চিম দিকে আগে যাই। নালা হলো পূব পশ্চিম লম্বা, পশ্চিম দিকে আগে যাই। আচ্ছা আচ্ছা। তখন নালার তলা দিয়ে দাদা নাতি লাইট মারি আগে যাই, ডাইনি বাঁয়ে সমানে মাছ নড়ে খালি। হ্যাঁ হ্যাঁ। এই একেবারে বড় বড় মাছ গুলুপ গেলে খাবুত খাবুত করতেই থাকে। ওকে। তখন ডানির দিকে লাইট মারি মাছ পাই না, বাঁয়ের দিকে লাইট মারি মাছ পাই না। আচ্ছা আচ্ছা। তখন দুই দাদা নাতি আরও কিছু দূর আগেই আগে এনের পর চারদিকে একটা উঁচে আইল বান্ধে থেছে, উপর থেকে একটু করে পানি পড়তেছে। ওকে ওকে। তখন যা দেখি ওই ওই যে পানি যে জায়গা পড়তেছে, ওই জায়গাটা অনেকখানি জায়গা ওষার গোল, একটু পানি আছে আর গড়াই মাছ, মানে এটার উপর ওই চড়ছে, ওর উপর ওই চড়ছে। আচ্ছা। প্রায় অনুমান মনে হলো যে এক হাত দুই খাঁচারই মাছ হবে, এতগুলো গড়াই মাছ ওখানে বসে আছে, মানে উজেন মুখে মাথা দিয়ে আছে। হুম হুম। তখন নাতিটা কেটা দিয়ে ঘুতে মেরে দিয়েছে, নাতিটা বললেন যে এই দাদা কেটা দিয়ে ঘুতে মারলে তো মাছগুলো সব দৌড় মারবে, কাজে কাজে কেটাও থ লাইটও থুই, হুম হুম। থুয়ে দুই ভাই আন্দারের মধ্যে হাসতাই আর ব্যাগত, তাহলে সমস্তগুলো ধরা যাবে, দৌড় মারবে না। ওই গেলে দাদা এটাও তো বুদ্ধি ঠিক। তখন লাইট কেটা ওখানে রাখি, তুই দাদা নাতি তখন মাছ হাসতাই। আচ্ছা আচ্ছা। তারপর তারপর ওই নাতি হাসতায়, দাদা পাইলাম না, নগুর ফাঁস দিয়ে দৌড় মারে, হাতের ফাঁস দিয়ে দৌড় মারে, আমিও ধরবে ধরি, হাতের ফাঁস দিয়ে দৌড় মারে, নগুর ফাঁস দিয়ে দৌড় মারে। আচ্ছা আচ্ছা। দুই ভাই হাসতে মাছ আর পাইলাম না। তারপরে লাইট জ্বালাইলাম, লাইট জ্বালা দেখি মাছ একটা মাছও নেই। আচ্ছা। তখন আমার খুব সন্দেহ লাগলো। হ্যাঁ হ্যাঁ। ওই নাতিটা আর বুঝে বাদ দিলাম না, দুই দাদা নাতি উঠি নালার মুখতে আবার আসলাম। ওকে। আসার পর আমার নাতিটাকে বললাম দাদা চল বাড়ি যাবো, প্রায় রাত 2টার মতো বাজে, এখন তো যা সেরি খাওয়ার ডাক দিতে হবে, ভাত পাকাবে। তখন দাদা গেলো চল, নাতিটা গেলো দাদা চলো বাড়ি মুখে যাই। তো ওই এখন কী করছে, ওই নালার বুক থেকে পশ্চিমের দিকে হলো তরফকাল গ্রাম, আচ্ছা আচ্ছা। আর পূবের দিকে হলে এই এসকেস অফিস, পশ্চিম দিকে ওই যাবে বাড়ি মুখে। কিন্তু ওই নালার থেকে আমার বাড়ি হলো দক্ষিণ দিকে, ওকে। আর ও নাতি রাস্তা ধরছে পশ্চিম দিকে। আচ্ছা। নাতিক বলে দাদা কোন দিকে যাস, ওই বলতেছে দাদা বাড়ির যাবো। আমি বলে বাড়ি তো দিকে নয়, ওই এখন আমাকে বলে যে দাদা তুই ভুলে লাগছিস। হ্যাঁ হ্যাঁ। আর ওই পশ্চিমের দিকে 40-50 ফুট লম্বা একটা ছাতানে গাছ আছে,
আচ্ছা আচ্ছা। ওই সাইতানি গাছত বাপদাদার কাছ থেকে ছোট গল্প শুনছি, দিনতেই নাকি মানুষ উলঙ্গ হয়ে গাছের ডালত বসে থাকে, হ্যাঁ এরকম গল্প শুনছি। তখন নাতিটা আমার ওই সাইতানি গাছ মুখে যাবে, আমি এখন আমার একটা হলো বেশ কি, আমি বুটিয়া মারবার গেলে ডানে বা দিক নির্ণয় করি, আমি বুটিয়া মারবার নামি। আচ্ছা আমি কোন দিক দিয়ে নামলাম আর কোন দিকে যা উঠবো, ডানের দিকে কোন পাড়া থাকলো, বাঁয়ের দিকে কোন পাড়া থাকলো, কোন বাড়িতে একটা ঠিকানা নিয়ে এলাম আমি। রাইট। তারপর তখন ওই নাতিটে ওই মুখে যায়, এই যে ধরি আটকাবার পাইনি, হ্যাঁ তাও ওই দিকে যায়। তখন আরও কিছু দূর যখন গেছে, যখন জোর করি নাতিটাকে আটকাবার ধরছি, বাচ্চা মানুষ, তাকে আমি ধরি আটকাবার পাইনি, এত জোর আর গাও, প্রচুর শক্তি এসে গেছে ওর ও শরীরে। প্রচুর শক্তি। ওই বাচ্চা মানুষকে আমি আটকাবার পাচ্ছি না, ওই খালি সুচুর চলছে ছাতানে গাছ মুখে। আচ্ছা তখন আমি চিন্তা করলাম যে এটা পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তখন তো এখনকার মতো কোনো আলো ছিল না, না না। ঘুটঘুটে অন্ধকার ছিল, কোথাও কোনো দিকে আলো পাওয়া যায়নি। আচ্ছা তখন আমি এখন কী করি, আমি মুসলমান মানুষ তো, আমার কিছু দোয়া কালাম জানা ছিল। আমরা এখন একটু সংবাদ বিরতিতে যেতে হবে, এখন 9:43 সো প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM-এ, এখন চলছে ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। সো এই ঘটনাটির বাকি অংশটি আমরা নিউজ ব্রেকের পর এসে শুনব। সো সে পর্যন্তই যারা সাথে ছিলেন আমাদের সকলকে ধন্যবাদ। শুনছেন সবসময় রেডিও সারাবেলা 98.8 FM। ঠিক এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, দেখার কথাটা এই জন্যই বললাম যে কারণ এই মুহূর্তে আপনি রেডিও সারাবেলার আমাদের স্টুডিও থেকে আমাদের ভূতবেলা অনুষ্ঠানটি একদম সরাসরি ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন। সো সেই সাথে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট www.radiosarabala.fm এবং আমাদের যে রেডিও সারাবেলা অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপটি প্লে স্টোর, গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন রেডিও সারাবেলা লিখে, সেখান থেকে ইন দ্য মেন টাইম আমাদেরকে একদম সরাসরি শুনতে পাচ্ছেন। সো ঘটনার প্রসঙ্গে আসি, আমরা খুব বেশি কথা বাড়াবো না, কারণ আমাদের প্রথম অতিথি যিনি ছিলেন তার কাছে আমরা চলে যাচ্ছি আবারও, যে উনি একটি ঘটনা বলছিলেন, তার মাঝখানে আমি তাকে থামিয়ে দিচ্ছিলাম কারণ সংবাদ বিরতিতে গিয়েছিলাম। সো আমরা অতিথির কাছে যাচ্ছি। ধন্যবাদ। ওই যে আচ্ছা, কথাটা হ্যাঁ আমরা একটু ছাড়ছিলাম, শুরু থেকে শুনবো একটু হালকা করে। ওই তখন ওই নাতিতে ওই আপনার সাইতানের গাছ মুখে দৌড়াতে আছে। ওকে ওয়েট, আমি একটু শ্রোতাদের বোঝার সুবিধার্থে বলছি, যে যারা নতুন যুক্ত হলেন এই মুহূর্তে তাদের ক্ষেত্রে বলছি যে আমাদের যে অতিথি আজকে আছেন মুসা জনাব, তো উনি এক সময় মাছ ধরতে গিয়েছিলেন কোনো এক রমজান মাসে। সেক্ষেত্রে উনি মাছ ধরতে গিয়ে বেশ কয়েকটা মাছকে তাড়া করেছিলেন উনি, কিন্তু ধরতে পারেনি কোনো এক কারণে। তো এর এক পর্যায়ে ওনার এক নাতিও চলে আসেন ওনার সঙ্গে মাছ ধরতে এসে। তো মাছ ধরার এক পর্যায়ে অনেকক্ষণ হয়ে যায়, ওনারা কোনো মাছ ধরতে পারেন না, কিন্তু অলৌকিকভাবে উনি বেশ কিছু জিনিস ওখানে অবজার্ভ করেন। তো এরপর যখন উনি বাসায় ফেরার সময় আসে, সেই সময় ওনারা রাস্তা ভুলে যান। এখন এই অংশ থেকে আমরা এখন শুনবো। জি বলুন। ওই নাতি তখন ওই সাইতানের গাছ মুখে সমানে দৌড়ে, ওকে আমি জোর করি ধরি, আটকার পাইনি, এত গাওয়ার জোর আটকার পাইনি। ওর লাইট মারি দেখো ওর চোখ দুটো বড় বড়, আচ্ছা চোখ দুটো অনেক বড় বড়, আমার দিকে গরম হয়ে তাকাচ্ছে আর ওই দিকে দৌড় ধরছে সাইতানের গাছ মুখে। ওকে। তখন আমি চিন্তা করলাম যে এটা কোনটা হলে, এটা তো পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ। তবে আমার বাবা অনেক কিছু শিখেছে, তন্ত্র মন্ত্র দোয়া অনেক কিছু আমার বাবা শিখেছে। তখন সেই কথাটা আমার মনে পড়লো, মনে পড়ার পর আমি তারে একটা দোয়ার অংশ বিশেষ পড়লাম। পড়ার পর দেখা গেল ওই নাতিটা ধপস করিয়ে পড়ে গেল পানির মধ্যে। তখন ঘাড়ত করি নিয়ে যায় নালার পাতা উঁচে তুললাম। আচ্ছা। তুলার পর চোখে মুখে পানি দেওয়ার পর
তখন যে জ্ঞান ফেলল, ফেরার পর ওই ওই যে শয়তানের গাছের দিকে যাওয়ার চাইছিল আর যাওয়া পাচ্ছেন যায় না। তখন আমরা দুই ভাইয়ে এইদিকে উঁচে মুখে আসা আরম্ভ করি। আসার পর বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর দেখি বাবাকে ডাক দিলাম, বাবা ঘুম থেকে উঠতেছে। আমি বললাম যে আপনার যে আমাকে ডাকলেন বিরিজত, করে না আমি তো ঘুমোতে আছি, শুতি আছি, কখন গেলাম। আচ্ছা, তখন সেটা একটা আমি বুঝতে পেলাম। পরবর্তীতে দেখা গেল যে ওই নাতিটা বেশ কয়েকদিন অসুখে ভুগছে। হ্যাঁ হ্যাঁ, ভোগার পর ওই ওই সন্ধ্যাবেলা রাত্রে খালি ভয় করে, কয় বলে আমি শয়তানের গাছতলা যাবো, শয়তানের গাছতলা আচ্ছা। যাবো। এখন পরবর্তীতে সেই পাতা নামাই। হ্যাঁ হ্যাঁ, পাতা নামার পর পাতায় বলে যে একে ভূতে নিয়ে যাবার ছিল ওই শয়তানের গাছের গোড়ত, তবে সাথে যে লোকটা ছিল তার জন্য নিয়ে যাওয়ার পারেনি, দোয়া পড়ার দরুন ওকে নিয়ে যেতে পারেনি। ওকে, তখন সারি গেছে। আর ফগরে বলল, পাতায় বলল যে এগলে এগলে অমুক জায়গার থেকে অমুক জায়গাতে পানি আনতে হবে, অমুক জায়গার থেকে গাছ তুলিয়ে আনতে হবে, আনি নিয়ে এসে কবিতর দিতে হবে এই গাছের গোড়ত। ওকে, পরবর্তীতে তখন সেই কবিতর 7 ঘাটের পানি নিয়ে যাওয়ার পর এই গাছের গোড়ত দেওয়ার পর সেই নাতিটা 1 মাসের মাথা ভালো হয়। আচ্ছা আচ্ছা, এইরকম একটা কাহিনী আমার কাছে ছিল। রাইট। এটাই ওকে, আমার। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা যারা অনেক শুনছেন। অনেক ধন্যবাদ। রেডিও সাহেবেলা 98.8 FM। আমাদের এই মুহূর্তে যে অনুষ্ঠানটি চলছে সেটি হচ্ছে ভূত বেলা, আর এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছে আমি রাতুল। সো শুরুতেই জানিয়ে দিতে চাই যে আপনারা আমাদেরকে আপনাদের কথাবার্তাগুলো জানাতে পারেন, সেজন্য একটি মাধ্যম খোলা রয়েছে, সেটি হচ্ছে ফেসবুকে এই মুহূর্তে আপনি আমাদেরকে ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন এবং সেখানে কমেন্ট বক্সে আপনার কথাবার্তাগুলো জানাতে পারেন, যে অর্থাৎ কোন ঘটনা আপনার ভালো লাগছে, আপনারা কী ধরনের ঘটনা চান এবং কে কোথা থেকে শুনছেন, এই সব কিছু আমাদেরকে লিখে জানাতে পারেন। সো আমি আপনাদের কথাবার্তায় ফিরতে চাই, দেখতে চাই কে কে আমাদের সাথে আছেন। এখানে ছিলেন মারুফা রিয়া ছিল, লিখেছেন যে ভয় লাগছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এরপর প্রান্ত ছিলেন আমাদের সাথে, এরপর রূপসী রাত্রি ছিলেন আমাদের সাথে, খন্দকার মেহেদি হাসান ছিলেন আমাদের সাথে, লিখেছেন যে এরকম প্রোগ্রামগুলো লাইভ দেখতে চাই অবশ্যই। এরপর প্রান্ত ছিলেন আবারও, মিষ্টি একটা ছিলেন যে দয়া করে তর্ক, দুঃখিত। এরপর ছিলেন আমাদের সাথে কে, মিষ্টি একটা ছিলেন, তাজুল জামান ছিলেন, শাহিন আলম সাকিব ছিলেন আমাদের সাথে যে নাকাইহাট থেকে শুনছি। এরপর জাকারিয়া হাসান ছিলেন যে লিখেছেন যে আমিও সাইদ দাদুর গল্প শুনতে চাই, অবশ্যই আমাদের স্পেশাল গেস্ট উনি আজকে। সো এরপর দেখতে পাচ্ছি যে লিটন মিয়া ছিলেন আমাদের সাথে, যে ভাইয়া আমি আপনার রেডিও প্রথমবার শুনছি, অবশ্যই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। এরপর শিহাব ছিলেন আমাদের সাথে, অ্যাঞ্জেল নুরি ছিলেন কুমিল্লা থেকে, শুনছি চালিয়ে যান। অবশ্যই আপনি অনেক দূর থেকে শুনছেন আমাদেরকে, এই জন্য আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমি শুধু নামগুলো বলতে চাই যে কে কে আমাদের সাথে যুক্ত আছেন। লিটন মিয়া ছিলেন আমাদের সাথে, যে ইসরাত জাহান ছিলেন, লিখেছেন হাই। জাকারিয়া হাসান লিখেছেন যে ভাই দ্বিতীয় ঘটনাটা দেন অবশ্যই। এরপর সোনা জাহান লিখেছেন যে ভালো হচ্ছে। এরপর সিফা ছিলেন আমাদের সাথে, আরিফ হাসান ছিলেন, এরপর বেটার মারুফ ছিলেন আমাদের সাথে, সেই সঙ্গে আর অনেকগুলো বন্ধু ছিলেন আমাদের সাথে। ছিলেন শাহরিয়ার পলাশ, উনি একদম প্রোগ্রামের শুরু থেকে আমাদের সাথে ছিলেন, সেই সঙ্গে আর অনেকগুলো বন্ধু ছিলেন। সো আমরা খুব বেশি কথা বাড়াবো না, এখন আমরা চলে যেতে চাই আমাদের প্রথম অতিথির ঘটনা আমরা এতক্ষণ শুনলাম। এরপর আমরা এখন যেতে চাই আমাদের স্পেশাল গেস্ট সাইদ ভাইয়ের কাছে। সো উনি আমাদের স্টুডিওতেই আছেন। সো উনি বেশ চমৎকার একটি ঘটনা আমাদের জন্য নিয়ে এসেছেন। সো আমরা সেই ঘটনাটি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। সেই সঙ্গে আমি আরও কিছু কথা অ্যাড করতে চাই, যে সকল বন্ধুরা শুনছেন, হয়তো বা আপনাদেরও মনে হচ্ছে যে আপনিও আসতে চান আমাদের রেডিও সারাবেলায় এবং এসে আপনার ঘটনা শেয়ার করতে চান আমাদের স্টুডিওতে বসে। সো সেক্ষেত্রে আপনার সে সুযোগটি রয়েছে এবং আপনি আপনার ঘটনাটি আমাদের স্টুডিওতে বসে শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন যে আপনার ঘটনা রয়েছে, এবং আরও যারা দূরে থেকে শুনছেন আমাদেরকে, আপনারা চাইলে আপনার ঘটনাটি লিখে অথবা ফোনে রেকর্ড করে পাঠাতে পারেন অডিও ক্লিপ।
সো সেদিক থেকে আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabal@gmail.com। কিছুক্ষণ পর পর আমাদের লাইভের স্ক্রিনে দেখতে পাবেন যে আমাদের মেইল অ্যাড্রেসটি সেখানে দেওয়া আছে। সো খুব বেশি কথা বাড়াবো না, যেহেতু সময় খুব কম পড়েছে আমাদের প্রোগ্রামে। সো আমি আমাদের বিশেষ অতিথি সাইদ ভাইয়ের কাছে যেতে চাই এবং সেই সাথে আরও বন্ধুদেরকে জানাতে চাই যে প্রথম ঘটনাটি আপনাদের কেমন লেগেছে এবং আমাদের আমি যে ইমেইলটি পাঠ করেছি সেটি কেমন লেগেছে এবং আমাদের যে অতিথি একটি ঘটনা শেয়ার করেছিলেন সেটি কেমন লেগেছে। সো এই সব কিছুই আপনারা আমাকে জানাতে পারেন কমেন্টে। সো আমরা আবারও আপনাদের কথাবার্তাগুলি ফিরতে চাই, এখানে দেখতে চাই কে কে ছিলেন আমাদের সাথে। লিটন মিয়া লিখেছেন যে ভাই আমি গাইবান্ধা থেকে বলছি, ভয় পাচ্ছি না। অবশ্যই আরও কিছু ঘটনা রয়েছে, আপনারা আশা করি সেগুলো শুনলে ভয় পাবেন। সো এরপর আমাদের সাথে আবারও ছিলেন যে জাকারিয়া হাসান, যে ভাইয়া দ্বিতীয় ঘটনাটা দিন। এরপর সিফাত আল সাদি আশিক ছিলেন আমাদের সাথে, যে শেষ পর্যন্ত আছে ভাইয়া। এরপর গাইবান্ধা থেকে শুনছেন আরিফ হাসান, যে ভাইয়া গাইবান্ধা থেকে শুনছি। এরপর আমাদের সাথে ছিলেন যে স্বর্ণা জাহান, লিখেছেন যে সবগুলোই বেশ ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। এরপর তানিশা তানহা ছিলেন। এরপর আমাদের সাথে আরও অনেকেই ছিলেন, আমরা তাদের কথাবার্তাগুলো, যেমন নয়ন দাস ছিলেন আমাদের সাথে, রুহুল আমিন খান রুবেল আমাদেরকে শুনছেন। এরপর দেবাশিস রায়, ধ্রুব সাহা ছিলেন, কৌশিক সরকার ছিলেন, ইলা রহমান ছিলেন আমাদের সাথে। এরপর জাকারিয়া হাসান, এরপর শাহিন আলম ছিলেন, রবি আজাদ ছিলেন আমাদের সাথে, রিপন মিয়া ছিলেন এবং রূপসী রাত্রি, সেই সঙ্গে আরও অনেকেই ছিলেন। আমরা এইসব এরকম করে একজনের পর একজনের নাম বলতে গেলে শেষই করতে পারবো না আজকের অনুষ্ঠান। সো আপনাদের নাম বলতে শেষ হয়ে যাবে। আমি খুব বেশি কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথি, আমাদের বিশেষ অতিথি আবু সাইদ ভাইয়ের কাছে। অসংখ্য ধন্যবাদ রাতুল, আর সেই সাথে ধন্যবাদ রেডিও সারাবলার যে সকল শ্রোতারা ভূতবেলার শুনছে এবং ভূতবেলার অনেক ফ্যান আছে। আমি জানি ভূতবেলা অনুষ্ঠানটা অনেক জনপ্রিয় সবার কাছে। তো বরাবরের মতোই আসলে আজকেও একটা মানে কিছু ঘটনা আর কি আমি নিয়ে আসছি। তো রাতুল, যেটা হয় আর কি, মানে আমরা যেটা দেখি মাঝে মধ্যে যে গল্পগুলো আমি বলি, সেই গল্পগুলো কিন্তু মূলত মানে তুমি মানে এটার সাথে কিন্তু আমরা গভীরে যাওয়ার ট্রাই করি যে আসলে বাস্তবতা কতটুকু আছে। তো সেই সূত্র ধরে আজকে যে গল্পটি আমি মানে শুরু করতে যাচ্ছি, এর আগের একটা এপিসোডে আমি কিন্তু এসেছিলাম, তোমাকে বলেছিলাম যে সেই যে জ্যাঠো সম্পর্ক যিনি এই ফকিরালি টাইপের এই ধরনের কিছু করে। তো এই ফকিরালি টাইপের যে বিষয়গুলো আমরা বরাবরই দেখি, তো সেগুলো আচ্ছা আচ্ছা মূলত হচ্ছে তোমার মানে আমরা যতগুলো মানে কালো জাদুকে, যেটা মানে কালো ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা বলি, তো ওই যে মানে আমরা দেখে থাকি যে মানুষের মাথা যেটা নিয়ে আসা হয় কেটে, মানে সেই ঘটনাগুলো এর আগে বলেছি। তারই সূত্র ধরে একটু বলি। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, মানে ওই এপিসোডের পরে আবার তার সাথে আমার দেখা হয়েছিল এবং দেখা হওয়ার পরে তাকে আমি বলেছিলাম যে এখনও তিনি এগুলো করেন কি না। তো উনি আমাকে গল্পের এক প্রসঙ্গে উনি আমাকে যেটি বললেন সেটি মানে তুমি যদি মানে দেখতে সরাসরি, তাহলে তুমিও নিজেও অবাক হয়ে যেতে। উনি আমাকে গল্প বলতে বলতে হাঁটতে হাঁটতে ওনার বাড়ি পর্যন্ত চলে যাওয়া হলো। তো উনি যে ঘরটাতে থাকেন সেটা মূলত উনি যখন ওই রুম থেকে বের হয়ে আসেন, রুমে কিন্তু লক করা থাকে, মানে উনি তালা মানে মেরে দিয়ে কিন্তু চলে আসেন। তো ওনার ঘরের লক খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঘরের ভেতর কিন্তু ভ্যাপসা একটা গন্ধ পাচ্ছিলাম। তো আমি ওনাকে বললাম যে আসলে এই গন্ধটা কিসের। তো উনি একটু হাসলেন। ওনাকে আসলে আমি একদিন আমাদের যারা ভূতবেলার যারা লিসেনার আছেন তাদের জন্য মানে সুবিধার জন্য মানে ওই লোককে আমি একদিন আনবো এখানে ভূতবেলার মানে স্টোরিতে। তো উনি ওনার বালিশের নিচ থেকে আমি মানে যখন উনি বালিশটা তুললেন তখন বালিশের নিচটা দেখলাম যে মানে রক্ত দিয়ে ভরা, মানে গোল একটা জায়গা, মানে যে জায়গাটা ঠিক উনি মাথাটা রাখেন সেই বালিশের নিচে বিশেষ একটা জায়গা জুড়ে মানুষের রক্ত, মানে শুকিয়ে গেছে রক্তগুলো, যেমন কেটে গেলে যদি আমরা টিস্যুতে ভরাই কিংবা কাপড়ে যদি লেগে যায় শুকিয়ে যাওয়ার পর যেমন থাকে না কালো কালো রং, একটা হালকা লালচে কালো হয়, ঠিক সেই রকম একটা দাগ। তো আমি ওনাকে বললাম যে এখানে রক্ত কেন, মানে আপনার বালিশের নিচে এই রক্তটা কেন? তো উনি কিন্তু খুব ফ্রাঙ্কলি, তুমি যদি ওনার সাথে দেখা করো বা কথা বলো, উনি কিন্তু ফ্রাঙ্কলি সব কিছু স্বীকার করে বলে। তো উনি বলছেন যে প্রতি মাসের শেষের শুক্রবার, মানে ঠিক যখন রাতের মানে ফজরের ঠিক আগে, মানে ফজরের আজান শুরু হবে তার কয়েক মিনিট আগে এবং ফজরের আজান পর্যন্ত এই সময়টার মধ্যে উনি আসলে
জাগতিক মানে তুমি ধরো যে দুনিয়াবি যে চিন্তাধারা বা দুনিয়াতে যে উনি আছেন এরকম কোনো কিছু জানেন, উনি সরাসরি কোনো এক জিনের সঙ্গে দেখা করেন মানে প্রতিনিয়তই? প্রতি মাসের শেষ শুক্রবার আচ্ছা। উনি কোনো এক জিনের সাথে দেখা করেন এবং এই জিনটাই ওনাকে অনেক মানে এই ধরনের কার্যক্রমে অনেকভাবে সহযোগিতা করে। ওনার বিশেষ তুমি খেয়াল মানে যদি দেখো উনি মানে দরিদ্র কিন্তু একদম, শুধুমাত্র ওনার উপার্জনের একটাই সোর্স এই ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, এটা হচ্ছে ওইটা দিয়ে উনি মানে ওনার সংসারটা চালান। তো এই ব্ল্যাক ম্যাজিকের এর আগেও অনেক শ্রোতাদেরকে বলছে, তো আমি ওনাকে বললাম যে তাহলে রক্ত কিসের? আপনি নয় ধরলাম যে আপনি মাসের শেষ শুক্রবার আপনি জিনের সাথে কথা বলেন বা দেখা করেন, কিন্তু আপনার বালিশের নিচে রক্তটা কিসের? তখন উনি হেসে বললেন যে সেদিন মানে জিনের কথা বললেন যে উনি আসছিলেন, আসার পরে এক পর্যায়ে নাকি তার সাথে ওনার তর্কাতর্কি লেগে গেছে। আচ্ছা, মানে কোনো একটা বিষয়ে দুইজনের মতের মিল হচ্ছিল না, মানে জিনের সাথে উনি তর্ক করছেন এরকমটা উনি বললেন। তো জিনের সাথে তর্ক করার সময় উনি যেটা করেছেন যে তর্ক করতে করতে এক পর্যায়ে নাকি ওনাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে এবং তারপর নাকি ওনার হাত কেটে গেছে। আচ্ছা, তো হাত কেটে যাওয়ার পরে উনি আবার দেখালেন, আমি দেখলাম ওনার হাত কেটে যাওয়া সেই রক্ত নাকি উনি মানে ওই জায়গাতেই পড়ছে, মানে ওনারা যখন তর্কাতর্কি বা হুড়াহুড়ি করছিলেন তখন, তো সেই জায়গাতেই পড়ছে। তো তখন থেকে নাকি জিনটা অভিমান করে আছে, ওনার সাথে আর কথা বলে না। আচ্ছা, এটা উনি বললেন। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কথা বলে না। তো আমাকে উনি একটু প্রুভ করার জন্য উনি আমাকে বলেছিলেন যে তুমি যদি আমিও বললাম যে আসলে আমি কিন্তু এগুলো বিশ্বাস করি না, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে এগুলো কিন্তু আমার কোনো কিছু বিশ্বাস হয় না। একটু ওনাকে বাজাচ্ছি যাতে উনি আরো কিছু স্বীকার করে আমার কাছে। রাইট। তো এরপরে উনি যেটি মনে করলে আমাকে বললেন যে তাহলে তুমি আজকে সন্ধ্যার পরে যখন পুরোটা অন্ধকার হয়ে যাবে মাগরিবের নামাজের পর তুমি আমার সাথে দেখা করো। আচ্ছা আচ্ছা। তা আমি তুমি জানো আমি কিন্তু মানে ভৌতিক বিষয়গুলোতে প্রচুর কৌতূহলী এবং আমি কিন্তু অনেক আমার ঘটনা তো জানা আছে যে আমি কি পরিমাণ মানে ভৌতিক সিচুয়েশনের জায়গা থেকে ঘুরে ঘুরে আসছি। সেই জায়গা থেকে অনেকটা সাহস কিন্তু আমার ভিতরে কিন্তু সঞ্চার হয়েছে। ইভেন ভূতবেলা প্রোগ্রাম এর আগে যখন আমি উপস্থাপনা করেছিলাম, ভূতবেলা প্রোগ্রাম করতে বের হতে গিয়ে কিন্তু আমি নিজেই ঘটনার সাথে জড়িয়ে গিয়েছিলাম। তো আমি মানে অনেক কষ্টে সারাটা দিন ছটফট করলাম, শুধু কৌতূহল কি হবে বা কি দেখাবেন উনি। আমি প্রচুর এক্সাইটেড যে উনি কি দেখাবেন আমাকে। তা আমি মাগরিবের পরে ওনাকে ফোন দিলাম যে আমি ওনাকে বড় আব্বা করে বলি যে বড় আব্বা আপনি কোথায় বা আপনি আছেন কোথায়। বলছে আমি আছি। আমি মানে ওনার গলার ভোকালটা আমার কাছে এমন লাগছিল যে মনে হচ্ছে যে আমি কোনো মানে জিনের সাথে কথা বলছি, এরকম একটা ব্যাপার। গম্ভীর মানে গম্ভীর বলতে কি মানে খুব কোকানো একটা শব্দ উনি আমাকে বলছেন। কি হয়েছে আপনার সমস্যা? বলছে কোনো সমস্যা না, তুই আয়। আচ্ছা। তো ওনার ওই ভয়েস শুনে কিন্তু আমি প্রচুর ভয় পেয়ে গেলাম, কোথায় যাব। তো উনি আমাকে বলছে যে আসার সময় অজু করে আসবি। মানে আমাকে বলতেছেন যে নামাজের অজু যেটা করি আমরা শরীর পবিত্র করার জন্য, অজু করে আসবি। তো আমি বললাম যে ঠিক আছে। বলছে অজু করে আসার সময় একটা নবান কাঠির প্যাকেট নিয়ে আসবি। আচ্ছা। আমাকে উনি ফোনে বলতেছে এটা। তো আমি খুব কৌতূহলী যে নবান কাঠির একটা প্যাকেটই তো আর তো তেমন কিছু না। তো আমি একটা নবান কাঠির প্যাকেট আমাদের পাশের দোকান সেখান থেকে কিনে নিয়ে গেলাম। নিয়ে উনি আমি ওনার বাড়ির মানে ওই ঘরের দরজার কাছাকাছি, কিন্তু দরজাটা লক করা, তালা দেওয়া। তো আমি ওনাকে আবার ফোন দিচ্ছি। কলটা এক পর্যায়ে রিসিভ হলো। কোচে তোকে তো ওখানে কিছু দেখাবো না, তুই ওই যে পুকুর পাড়টার কথা বলেছিলাম যে খেজুরের গাছের নিচে মানে নারীদের যে মানে ওনারা মৃত নারীর যে গলা মাথা নিয়ে আসতো আগে অতীতের ঘটনা, যেটা মানে যে খুলিগুলো কিন্তু ওই খেজুরের গাছটার নিচে এখনো আছে। যদি কেউ ওই জায়গাটা খোঁড়ে মাটি তুলে ফেলে তাহলে কিন্তু ওখানে এখনো অনেক হাড় গোড় পাওয়া যাবে। তা আমি বলছি না, আমার পক্ষে ওই জায়গাতে যাওয়া সম্ভব না এত অন্ধকারের মধ্যে। আয়, তোর কিছুই হবে না। আমাকে এভাবে বলতেছে, তোর কিছুই হবে না, তুই আয়। আমি কাউকে সাথে নেই বা অমুককে সাথে নেই, আমি আরেক ভাইয়ের নাম বললাম। করছে না, ওকে আনা যাবে না, ওর শরীর অপবিত্র, এভাবে বলতেছে। আচ্ছা আচ্ছা। তা আমি কিন্তু বুঝতেছি যে সামথিং রং। হ্যাঁ, আমার কিন্তু সাহসে কুলাচ্ছে না যে যাবো। আবার মনে হচ্ছে যে যেতে হবে আমাকে, আমি কি দেখছি রাইট বা কি দেখাবে আমাকে, এই আগ্রহটা নিয়ে আমি অপেক্ষা করছি। তারপর আমি কিন্তু একবার ভাবছিলাম যে ভিডিও অন করে যাব কি, মানে তোমাকে ফোন দেওয়ার ট্রাই করলাম যে
যদি কোনো কারণে দুইজনকে অ্যালাউ করে উনি, তাহলে আমি রাতুলকে Right. হয়তো ফোন দেবো, যে যদি অবশ্যই। রাতুল আসে তাহলে ও নিজে সরাসরি একটা সাক্ষী হতে পারবে। হুম, তো তারপরে আমি মানে অনেকটা ভেবে আমি মানে ভয় ভয় শরীর নিয়ে আমি এগোচ্ছিলাম, কারণ একে তো বড় আব্বু হয় সম্পর্কে, তার সাথে তো অনেক গভীরে মিল থাকা, আমার অনেক ক্লোজ। ছোটবেলায় উনি আমাকে কোলে করে নিয়ে ঘুরতেন, এরকমও ইতিহাস আছে। তো যে মানুষটা এত আপন, সেই মানুষটার কিন্তু- কাছাকাছি গেলে যদি ক্ষতি হয়, এরকম চিন্তা ভাবনা তখন আর কাজ করছিল না। হুম, হুম, মনে হচ্ছিল যে আমার বড় আব্বু ওখানে আছে, আমি যাই, হুম, গেলে দেখি আমি ওখানে কি ঘটতে পারে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আমি হাঁটতে মানে পুকুর পাড়ে যখন গেলাম, এর আগে যখন বলছিলাম যে গরম আবহাওয়াটা যেদিক থেকে আসতো, আচ্ছা আচ্ছা, মানে রাস্তা থেকে দাঁড়ালে যে পুকুর থেকে যে আবহাওয়াটা আসতো ওই পাশ থেকে, হ্যাঁ হ্যাঁ আমার তো আমি ঠিক বলেছিলেন। সেখানেই হচ্ছে গেলাম। যাওয়ার পরে সে জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি টর্চ মারছি, টর্চ লাইট দিচ্ছি যে ওই পাশে দেখা যাবে, কিন্তু পুকুরটা খুব বেশি বড় না। হুম, হুম, এই রাস্তার এই পাশ থেকে টর্চ মারলে ওই পাশের খেজুরের একদম গাছ এবং স্পষ্ট দেখা বাঁশঝাড়ের যায়। যে মাঝখানে খেজুরের গাছটা, সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। হুম, হুম, আমি যখন টর্চটা মারছি, মানে মারার পর কিন্তু আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারিনি। ওখানে কি দেখেছেন? ঠিক খেজুরের যে গাছটা আছে, মানে আমি আমার কিন্তু মানে এখনো শরীরটা মানে ইয়ে হচ্ছে, মানে আমার চোখ কিন্তু জলে ভরে গেছে। মানে আমি দেখলাম যে মানে একটা লাশ বলবো না, ওটা জীবিত, কিন্তু ঝুলছে খেজুরের গাছ থেকে ঝুলছে, সাদা পোশাক পরিহিত একদম। ঝুলছে। আমি দেখার সঙ্গে সঙ্গে আমি টর্চ অফ করে দিয়ে আমার বাড়ির দিকে আমি দৌড়। আচ্ছা আচ্ছা, দৌড়ানোর পর মানে আমার গলা টলা সব কিছু শুকায় গেছে। আর তাছাড়া আমি একটু ব্যক্তিগতভাবে মানসিকভাবে একটু ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি কিছুদিন থেকে। মানে টোটাল দুইটা চাপ মিলিয়ে আমি মানে সেন্সলেস অবস্থার একটা, সেন্সলেস হওয়ার মতো একটা হওয়ার মতো অবস্থায় একটা ছিলেন, অবস্থা। রাইট? আমি বাসায় এসে প্রায় 3 গ্লাস পানি খেয়েছি। হুম, হুম, খাওয়ার পরে আমি ফোন দিয়েছি, আমার হাত কাঁপছিল, আমি ফোন দিয়েছি। উনি ফোন ধরে বলছে কি গেলি কেন, আয় তোকে দেখাবো, এটা বলতেছে উনি, যে তুই গেলি কেন, আয় তুই দেখতে চেয়েছিস না, আয়। আচ্ছা আচ্ছা, আমাকে দেখতে চেয়েছিস, আয়, তুই গেলি কেন। আমি কিন্তু কোনো কথা বলছি, আমার কথা বের হচ্ছে আচ্ছা না। আপনাকে ফোনটা দিয়েছে কে? আপনার জেঠু? চাচার নাম্বার থেকে আসছে, আচ্ছা, একদম সেম নাম্বার থেকে আসছে। এবং ওনার ভোকালটা বললাম তো এমনিতে নর্মাল ঠিক ছিল, কিন্তু সেই দিন দেখতে যাব বিষয়টা মনে করে আমাকে কিন্তু এই দিক থেকে আসলে সেদিন আর কি এই ঘটনাটাই ঘটেছে আমার সাথে। তো আমি কাপা কাপা গলা ওনাকে বলেছি যে না আমি দেখবো না। বলছে আয় তোর কিছুই হবে না, আমাকে কিন্তু এভাবে বলছে তোর কিছুই হবে না। আচ্ছা, তার বলছে না আমি একা তো যাবো না, হুম, আমি আর একা ওখানে যাব না। তো বলছে তুই কাকে সাথে নিতে চাস, যাকে সাথে নিবি সে যেন অজু করে আসে। ওকে, তাই বললাম যে ঠিক আছে। কিন্তু আমি আমার পাশে বা আমার সাথে যে দুইজন ভাই বা ক্লোজ যারা থাকে, হুম, যার সাথে হাঁটতে গিয়ে ওই যে গরম আবহাওয়াটা পুকুর পাড়ে রাস্তার পাশে আসলে মনে যে আছে গরম আমার, বাতাসটা বলছেন যে আমাদের একটা শরীরে গরম স্পর্শ বাতাস করতো। অনুভূত হয়, একটা ওই খেজুর গাছটা খেজুর সোজাসুজি গাছটা আসলে। থেকে সরাসরি দাঁড়ালে হুম। পুকুর পাড়ের ওপাশে খেজুর গাছ, এই পাশে রাস্তা দিয়ে যখন মানুষ যাতায়াত করে রাতে 12টার পরে, যেটা বলছিলাম যে ওখানে দাঁড়ালে গরম বাতাস তার শরীরে স্পর্শ করবে। আচ্ছা, তো ওরা তো যেতে রাজি না। হুম, হুম, তারপর আমি চাচা নাম্বারে নিজেই ফোন দিলাম আমার বড় আব্বুকে, যে বলছে যে থাক আমি দেখবো না কিছু, তুমি আসো, হুম, হুম, ওখান থেকে আসো, তুমি আমার সাথে দেখা করো। আচ্ছা, আমাকে আর 3 মাসের জন্য তুই পারবি না। মানে আমি বলছি, তুমি তাহলে যাবা কোথায়? হ্যাঁ, তো উনি বলতেছে যে তখন আমি একটা সেন্স কাজ করলো যে আমি কলটা রেকর্ড করি, কিন্তু আমার ফোনে একটা সমস্যা, যখন আমি কলটা রেকর্ডে চাপ দেই অটোমেটিক একটা ভয়েস চলে আসে যে আপনার কলটি এই মুহূর্তে রেকর্ড করা হচ্ছে। হুম, হুম, যখন আমি ওটা চাপ দিই লাইনটা কেটে যায়। আচ্ছা, তো আবার আমি কানেক্ট ট্রাই করি, আবার যখন উনি মানে কথা বলে আমি যখন মানে ওটা রেকর্ড চাপ দেই অটোমেটিক লাইনটা কেটে যায়। ওকে। এটা কি প্রতিটা কলের ক্ষেত্রে নাকি না না না, শুধু শুধুমাত্র ওনার ক্ষেত্রে এটা ওনার হচ্ছে। তার মানে আচ্ছা। শব্দটা উনিও পাচ্ছেন যে এই মুহূর্তে কলটি রেকর্ড করা হচ্ছে, এই শব্দটা উনিও পাচ্ছেন, হুম, হুম, কলটা কিন্তু কেটে যায়। এক পর্যায়ে আমি অনেকটা মানে বিশ্রাম নিচ্ছিলাম, ইয়ে করতেছিলাম, তো এর মধ্যেই আমার যে বাড়িতে আমি যে রুমে ছিলাম সেই রুমের টিন উপরে, তার উপরে কিন্তু একটা গাছ আছে, আম গাছ। আমরার গাছ, আম গাছ, আম গাছ আছে, হ্যাঁ। দুঃখিত। তো আমি শুয়ে থেকে চিন্তা করতেছিলাম, বুকটা আমার তখনও কাঁপছিল, মানে হঠাৎই মনে হচ্ছে যে গাছে কেউ একজন আছে। হুম, হুম, টুপটাপ টুপটাপ করে মানে খড়ি ভেঙে পড়লে যে শব্দগুলো হয় সেরকম শব্দ হচ্ছে। তো মুহূর্তের মধ্যেই দেখি যে
আমরা যেমন গাছে উঠে যখন আম পাড়ার জন্য যখন মানে গাছের ডাল ঝাঁকি দেওয়া হয় দিই, রাইট। ঠিক সেরকম ঝাঁকি মানে অনবরত হচ্ছে। তো আমি ভয় পেয়ে কিন্তু আমি আমার আম্মুকে ডেকেছি। আবার আমার আম্মু কিন্তু একটু জানমেলা টাইপের মানুষ, তো উনি হচ্ছে আয়তাল কুরসি আরো অনেক কিছু পাঠ করে মানে ফুকাচ্ছে। তো হচ্ছে যেগুলা দুষ্ট জিন টিন আচ্ছা, থাকে, মানে জিন ঘটিত এরা কাজ, এরকম করে। right. কিন্তু আমি আর খুলে বলছি না যে আজকে ঘটনাটা আমার সাথে কি হয়েছে, কারণ আমার ফ্যামিলি থেকে অনেকবার বলা হয়েছে যে ওনার সাথে যেন না মিশি। হ্যাঁ, ওনার সাথে এর আগে ওই যে একটা ঘটনায় বলেছিলাম যে মিশেছিল, সে তার পরিণতি কিন্তু পরে কিন্তু মানে সেই ছেলেটাও কিন্তু সুইসাইড করে মারা গেছে ওনার সাথে ওই শিখতে গিয়ে, মানে ওগুলো শিখতে গিয়ে Right. ওই ছেলেটা সুইসাইড করে মারা গেছে। তো আমি বলতেছি না, আমার তাম্মু বলছে কি হয়েছে তোর গলা টলা এরকম মুখ টুক শুকনা মনে হচ্ছে কেন? তার না কিছু ভয় পেয়ে গেছে, কারো ভয় পাওয়ার কিছু নেই। তো আমার আম্মু আবার কি করতো, যে বাচ্চাদেরকে যখন জিনে আসর করতো বা বাচ্চারা প্রচুর কান্নাকাটি করতো, হ্যাঁ, ছোট বাচ্চাদের অনেক জিন-টিন জিন ঘটিত কিছু বিরক্ত কাজ করতো। বিরক্ত করতো। আম্মু কিন্তু সেই বাচ্চাগুলোকে ফুকাতো, মানে ফুটো দিত, অনেকেই নিয়ে আসতো যে চাচি বা ভাবিয়ানা ফুকে দেন না এটা সেটা। তখন ফুকে দিতেন। তো যখন ফুকে দিতেন, দেওয়ার পর কিন্তু রাতের বেলা কিন্তু আম্মু অনেকবার কিন্তু সেই দুষ্ট জিনের অত্যাচারের শিকার হয়েছে। আচ্ছা, হয় টিনের চালের উপর কিছু না কিছু ফেলাবে, গাছ প্রচুর লেভেলে ঝাঁকি টাকি দিবে, এরকম অবস্থা। তো আমি সেদিন আর কিছু বললাম না, মানে সেদিন রাতে আমি আর কোনোভাবেই ঘুমাতে পারিনি। আচ্ছা, পুরো রাত আমি জাগ না। তো আমার পরের দিন হচ্ছে আমার অফিসে সকালে শিফট ছিল। খুব রিসেন্ট ঘটনা। নির্ঘুম, হ্যাঁ, নির্ঘুম রাত। আমি ঘুমাইনি। যখন মানে পরিষ্কার হলো চারপাশ, তখন আমি নিচে উঠলাম। ওঠার পরে ব্যাগটা কাঁধে নিয়ে আমি হাঁটবো। যে রাস্তা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যে রাস্তায় উঠবো সেটা কিন্তু ওই পুকুর পাড়েরই রাস্তা। আচ্ছা, আচ্ছা, রাস্তায় কিন্তু একটা পাড়, একটা পুকুরে 4টা পাড়, রাস্তা একটা পাড়, এই সাইড দিয়ে একটা থাকতেছে, তাহলে ওই পাশটা একটা, এই পাশ দিয়ে একটা, আর 3টা পাড় থাকতেছে ওইদিকে। তো আমি যখন আসবো তখন আমি মানে বারবার তাকাচ্ছিলাম যে হচ্ছে কিছু দেখা যায় কিনা। তারপর আমি আসছি, আমি কিন্তু খেজুরের গাছের দিকে তাকাচ্ছি এপার থেকেও পারে। তখন আনুমানিক কটা বাজে এরকম? ভোর, আমি যখন সকাল তখন কত 5টা, এই ধরো তোমার 52-53 বাজে। কারণ আমি 6টার মধ্যে বাজারে পৌঁছাই, সেখান থেকে আবার গাড়ি ধরে রেডিওতে আসতে তখন 1 ঘন্টার ব্যাপার থাকে। 7টায় অন ইয়ার চালু হয় আমার, কিন্তু জানো। আমি ওইদিকে তাকাচ্ছিলাম যে কিছু দেখা যায় কিনা। মনে হচ্ছে যে কালকে রাতে ওই জায়গাটায় ঝড় হয়ে গেছে, মানে এরকম, মানে লন্ডভন্ড, মানে আশেপাশের বাঁশগুলো হারিয়ে গেছে। একটা ওটা আমরা কি বলে, আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় ঢ্যাপঢেপা বলে, সেই গাছের ডালপালাগুলো মানে এমনিতে গোটা হয় একগুলো গাছে। আচ্ছা, আচ্ছা, সেই গাছের ডালপালাগুলো একদম মানে করো যে নিচের দিকে, মানে মনে হচ্ছে যে বিধ্বস্ত অবস্থা ওই জায়গাটাতে। তো আমি ওইটা দেখে চলে আসলাম। আসতেই আমি দেখলাম যখন আমাদের ইউনিয়ন পরিষদ পার হওয়ার পরে কিন্তু হচ্ছে একটা আড়া আছে, মানে বাঁশছাড়া আছে, ওটাকে মানে বলি হচ্ছে মালির আড়া, মানে হিন্দুদের আড়া বলে ওটা। ওটা হিন্দুদের জায়গা। আচ্ছা, ঠিক আছে। সেখানেও একটা পুকুর আছে, সেখানেও তাল গাছ আছে, মানে একটা ভৌতিক পরিবেশ। এখন ইদানিং বাইরেরই হচ্ছে, কিন্তু ভৌতিক। আগেও মানুষ তো ওই জায়গায় হাঁটতে পারতো না। রাতের 12টার পর কেউ যদি একা আসতো ওই মেইন রোডেও, সেখানেও একটা খেজুরের গাছ ছিল, সেখানেও মানে সাদা কাপড় পরা কোনো এক বৃদ্ধা মহিলা বের হতো। ওকে, অনেকেই দেখেছে, আমি দেখিনি, বাট অনেকেই দেখেছে। আমার ক্লোজ একজন ভাই ছিলেন, সেও দেখেছে যে একজন বৃদ্ধ মহিলা হাঁটতে হাঁটতে আসবে, সামনাসামনি আসবে, পাশ কেটেই যাবে। আবার অনেকে দেখা যায় যে বাঁশ একদম রাস্তার উপরে হালিয়ে দেওয়া আছে, উপর দিয়ে পার হতেই যাচ্ছে, বাঁশ উপরে উঠে গেছে, মানে লোকটা সহই। অনেকেই তো মানে অনেকের হাত পা মাঝে মধ্যে ভেঙে টেঙে যেত। তো এখন সেই জায়গা থেকে একটু পরিত্রাণ, কারণ ওইখানে আমরা যে হিন্দুদের ভিটা বলি, সেই ভিটাটা পরিষ্কার করে ফেলছে। ওইখানে নাকি আগে অনেক হিন্দুদেরকে কবরও দেওয়া ছিল। আর এখন মানে যত লোক সমাগম যত হচ্ছে, পুঁতে রাখা হয়েছিল কোনো একদম, মানে অনেক হিন্দুদের মধ্যে আছে যে কাউকে মাটিতে পুঁতে রাখে। হ্যাঁ, আমিও না দেখেছি পুড়িয়ে পুঁতে রাখে, মানে মাটি দেয় আর কি, যেটাকে বলি। তো সেটাই কিন্তু আমার মানে জানা মতে একটা ছোটবেলা থেকে আমি একটা মানে রহস্যজনক একটা দেখেছি, যে সেটা হচ্ছে এদিকে যে পশ্চিম রাধাকৃষ্ণপুর যে জায়গাটা আছে, সেটার ওপাশে যে একটা রাধাকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তো ওর পাশে একটা মানে একটা মন্দির মতো একটা মানে জমির মাঝামাঝি অবস্থায়, মানে পাথার যেটাকে বলে, সেটার মাঝামাঝি অবস্থায় যে একটা ইয়ে আছে, একটা ঢিবির মতো একটা জায়গা আছে, যেখানে একটা মন্দির যেমন একটা টিলা থাকে। সো সেখানে আপনি এখনও গেলে দেখতে পাবেন যে
ওখানে ওটা রঙও করা হয়, একটা মন্দির মতো একটা এই জায়গা আছে। আমি অনেকের কাছেই শুনেছি যে জায়গাটা কী জন্য এরকম করা হয়েছে, এখানে কি আছে এখানে। কিন্তু আপনি দেখলে মানে যে কেউ যাবে ওপাশের রাস্তা দিয়ে সেই বুঝতে পারবে যে এটা একটা হচ্ছে কোনো একটা অলৌকিক কিছু একটা নেবে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তখন আমি যখন ওই জায়গাতে পৌঁছালাম সেদিন, আচ্ছা, আমার সেই বড় আব্বুকে আমি দেখতে পেলাম। তো ওনার সাথে দেখা যাচ্ছে, তুমি এত সকালে এখানে কি করছো? আমি ওনাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, মানে আপনার ওই জেঠু বলেছিল যে 3 মাস তুই আমাকে দেখতে পাবি না। হ্যাঁ, রাইট, আমি তো নোট করেছি। সেই সকালবেলায় বলতেছে যে তুমি এত সকালে এখানে কি করছো? তো বলতেছে যে কোথায় কি, আমি তো হচ্ছে টয়লেট করতে এসেছি এদিকে, আমাকে বলতেছে। আমি বলছি তুমি না বললা আমাকে যে তুমি 3 মাস তুমি আমার সাথে দেখা করবো না, দেখা দিবা না। করছে আমি তো 3 মাসের জন্য নাই। মানে বোঝো সিচুয়েশনটা আসলে কেমন, আনসারগুলো এমন যে মানে গা শিউরে ওঠার মতো। তুমি আমাকে বলছো আমি তো 3 মাসের জন্য নাই, পৃথিবীতে নাই। তোমাকে আমি সামনে পাচ্ছি। তো উনি একটা মানে বিশ্রী একটা হাসি দিলেন। আর একটু বলে রাখি যে উনি একটু নেশার জগতে থাকেন প্রচুর, দাঁতগুলো বিশ্রী টাইপের অবস্থা, প্রচুর কালো, পান টান খায় এবং আদার্স অন্য অন্য নেশাপাতি মানে থাকে জড়িত। মানে দাঁতগুলো এত বিদঘুটে যে তুমি ওনার দাঁত দেখলে মানে এমনিতে ভয় পেয়ে যাবে, আমার দাঁতের এই অবস্থা, প্রচুর কালো দাঁত। তো আমি ওনাকে বললাম যে কি হলো বললা না তো, মানে উনি পাশ কেটে চলে গেলেন। আমাকে হাসি দিয়ে কিন্তু উনি আমাকে অফার করে চলে যাচ্ছেন। কি হলো বললা না তো, তুমি না বললা 3 মাসে থাকতো, তোমাকে দেখতে পাচ্ছি কেন? তো বলছে যে দেখতে তো পাবি রে, বলে উনি হাঁটছেন। তা আমি সময় কম, আমি হাঁটছি, পরে এসে দেখা করবো ওনার সাথে বিষয় নিয়ে। তো আমি যখন একটু এগোলাম পিছনে থেকে দেখি উনি নাই, মানে ওখানে কোনো মানুষ নাই। যদি উনি জমিনের মধ্যে রাস্তা থেকে মূল রাস্তা থেকে নেমেও যায় তাহলে কিন্তু জমির মধ্যে দেখা যাবে। আর যদি উনি রাস্তা দিয়েও হাঁটেন তাহলে আমি যতদূর জানি যে 2-3 মিনিটের মধ্যে উনি যদি হাঁটেন, 2-3-4 মিনিটও যদি উনি হাঁটেন তবু আমার দৃষ্টি সীমানার মধ্যে থাকবে। হ্যাঁ, সেই জায়গা থেকে উনি নাই। আমি কিন্তু মানে ভিতরটা গটগট করে মানে কেঁপে ওঠে। তারপর আমি আসছি। আমি জানি এরকম অনেক অলৌকিক ঘটনা ওনার সাথে আমার ঘটে। আমি ওনাকে একদিন অনুরোধ করেছিলাম যে আমাদের রেডিও সাহেবলা ভূতবেলা অনুষ্ঠানে আসার জন্য। ওনাকে আমি অনুরোধ করেছি। তো উনি বলেছে যে এখন নয় রে, মানে ওনার একটা ডায়লগ আছে কিন্তু যে এখন যাবো না রে পাগলা। হ্যাঁ, এটা কিন্তু উনি বলে। এবং উনি কিন্তু প্রচুর ধার্মিক। অথচ আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি যদি ধার্মিকই হবা তাহলে এই ব্ল্যাক ম্যাজিক করো কেন? আসলে মানে এটা তো ইসলাম সমর্থন করে। সবারই কোশ্চেন থাকে, তুমি এটা কেন করো? বলছেন আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। হ্যাঁ, এটা সত্য যে উনি কারো কোনো ক্ষতি করে নাই, এটুকু সত্য। কারণ দেখেছি যে উনি বা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো বাচ্চা অসুস্থ হলে তাকে সাহায্য করছে, পাশাপাশি জিনটি নাচরগুলো গিয়া করছে এরকম। কিন্তু ওনার যদি কোনো কেউ ক্ষতি করে তার সেই ব্যক্তির যে ক্ষতি হয় এটার অনেক মানে নজির আছে এবং আছে। তো সেদিন আমি অফিস করে 3টার সময় এখান থেকে বের হতে লেট হয়ে গেল। আমি চলে গেলাম সন্ধ্যার পরে এখান থেকে বের হয়েছি। বাড়িতে পৌঁছাতে 8টা প্রায় বেজে গেছে। 8টা বেজে যাওয়ার পরে ওনার সাথেই দেখা, উনি দোকানে বসে আছেন, পান আনাচ্ছেন, পান খাচ্ছেন, হাতে চুনের একটা মানে বোটায় একটা চুন নিয়ে বসে আছেন। তো এই যে বোটার মধ্যে চুন নিয়ে বসে থেকে পান খাচ্ছেন, তা আমার যাওয়ার সাথে হচ্ছে বাবা আসলি, উনি এইভাবে বলে আমাকে মাঝে মাঝে। বলছে হ্যাঁ। তা আমি হাঁটছি, তো উনি আমার পিছনে। আমি কিন্তু প্রচুর ভয় পাচ্ছিলাম সে সময়, যেই লোকটা এই মুহূর্তের মধ্যে থাকে না, আবার সেই লোকটাকে কিভাবে সম্ভব। আচ্ছা, তো তারপরে ওনাকে যখন আমরা এইভাবে বলার পরে উনি যখন আমার সাথে আসছে, তো বলতেছে যে আজকে তোর খুব ক্ষুধা লাগছে না? বলছে হ্যাঁ ক্ষুধা লাগছে আমার, এটা বললো। তো বলছে যে খুব রাগে আছিস তুমি। তুমি কেমনে বুঝলে আমি রেগে আছি? বলছে আমি বুঝি তুই রেগে আছিস। হ্যাঁ, আমি একটু রেগেছিলাম, কারণ হচ্ছে 7টা থেকে 3টা মধ্যে অফিস করার পরে আবার মিটিংয়ের জন্য হচ্ছে অনেকটা লেট করছি। তো বাসায় পৌঁছাতে তার মধ্যে আবার ওখানে গিয়ে গাড়ি পাইনি, এক অটোওয়ালার সাথে মানে মেজাজটা বিগড়ে গেল। তো সেই অবস্থায় আমি বলছি হ্যাঁ তুমি কিভাবে বুঝলা? সবই বুঝি রে পাগলা, বলো। তাই আমি বললাম যে আচ্ছা বরব্বা, তোমাকে আমি একটা কথা বলি। আচ্ছা বলো। যে তোমার হচ্ছে এরকম তুমি যে মানুষগুলোর সাথে চলাচল করো তারা কেউ তোমার সাথে মেশে না, মানে এমনিতেই যে আপনি কেউ মেশে না। ওনার অনেক বন্ধু কোশ্চেনগুলো করেছেন যে কেউ মেশে না। তো বললাম যে তোমার তো ওয়াইফ, তিনিও তোমার সাথে থাকেন না, তোমার এই কার্যকলাপের জন্য তিনিও তোমাকে ছেড়ে যান। কে বলছে আমার ওয়াইফ আমাকে ছেড়ে থাকে? আমি প্রতিদিন তার কাছেই থাকি, এটা বললো। তাহলে কিভাবে সম্ভব? করছে যে হ্যাঁ এটাই সম্ভব।
তো আমি তোমাকে আজকে একটা কথা বলি, আমাদের ওইখানে একটা মোজা পাগলা নাম ছিল, ওনার একটা আচ্ছা। মাজার আছে হরিরামপুর ইউনিয়নে, যদিও অনেকেই কেউ শুনে থাকেন তারা কিন্তু দেখবেন। তো ওই পাগলা নাকি হচ্ছে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। আচ্ছা, এক শুক্রবারে উনি 3-4টা মসজিদে নামাজ পড়ে। এক শুক্রবার তোমার এলাকায় মসজিদ, সেখানে নামাজ পড়ে তুমি দেখছো, হুম, তার পাশের এলাকায় যে মসজিদ সেখানে যারা নামাজ পড়ে তারা দেখছে, ইভেন তার পার্শ্ববর্তী ইউনিয়নে যে মসজিদ সেখানে উনি নামাজ পড়েন সেখানেও লোকজন দেখে। তাহলে একই সাথে এই পাগল কিভাবে 3-4টা মসজিদে নামাজ পড়ে এবং মানুষ কিন্তু তাকে দেখে। হুম, ওরা এখন মাজার হয়ে গেছে, যাই হোক। তো এই আমার মানে আমার এই বড়াপু বলতেছে যে আমি একই সঙ্গে 3-4 জনের সঙ্গে থাকতে পারি। হুম, তাই আমি বললাম যে না, আমি এটা বিশ্বাস করতেছি না, কোনোভাবেই এটা বিশ্বাস করতেছি না। তো রিসেন্টলি উনি আমাকে এটা প্রমাণ দেওয়ার জন্য একটা প্রমাণ চাচ্ছে। আমি চাইছিলাম যে তুমি এটা প্রমাণ দাও যে তুমি একসঙ্গে 3-4 জায়গায় আছো। হুম, তো উনি আমাকে বলছে যে ঠিক আছে, তোকে আমি প্রমাণ দেব। মঙ্গলবারে উনি প্রমাণ দিবেন, মানে মঙ্গলবার আমাদের হাটের দিন, মানে যেদিন হাট বসে আর কি, হাট পার, ওই হাট পারে নাকি উনি এই কাজগুলো করতে পারেন। মঙ্গলবার উনি আমাকে সময় দিলেন, বেঁধে দিলেন সময়টা। হুম, মঙ্গলবারে হচ্ছে উনি আমাকে প্রমাণ দিতে চেয়েছেন। কেমন প্রমাণ? উনি একই সাথে ওনার ওয়াইফের কাছেও থাকবেন, আচ্ছা, আচ্ছা, একই সাথে ওনার যে ঘরটা তালাবদ্ধ থাকে সেই ঘরেও থাকবেন, এবং একই সাথে হচ্ছে আমার মানে সিলেক্ট করে দেওয়া, আমি একজনকে সিলেক্ট করে দেবো, তার সঙ্গে তিনি থাকবেন। এটা কিভাবে সম্ভব? এবং আমি তোমাকে বলি যে ওই লোকটা মানে প্রচুর পরিমাণে, বললাম না তোমাকে যে এরা যখন আগে, আরো অনেক আগে এই কার্যক্রমগুলো চালাতো, মানে সুইসাইড করে মারা যাওয়া কোনো মেয়ে, অবিবাহিত মেয়ে, তারপর অবিবাহিত ছেলে, কিংবা মানে আনওয়ান্টেড প্রেগন্যান্সির যে বাচ্চাগুলো নষ্ট করা হয়, হ্যাঁ, মানে এইরকম যে লাশগুলো থাকে, সে লাশগুলোর সহজ কথা নয়, এই লাশগুলোর মাথা নিয়ে আসা কিংবা হাড় নিয়ে আসা সহজ কিন্তু বিষয়টা নয়। না। ওরা কিন্তু সেটা করে। তো যাই হোক, আমি বেশি বাড়াচ্ছি না সময়টা। তো শ্রোতা যারা এই মুহূর্তে শুনছে, আমি এই ঘটনা কিন্তু ক্রমশ বলে আসছি। এর আগেও 2-3টে এপিসোডে আমার এই বরাবর অনেক ঘটনা বলেছি। তো এই যে বিষয়গুলো তোমাকে এর আগে থেকে কিন্তু বলে আসছি, তুমি জি, অবশ্যই। গল্পগুলোর সাথে অনেকটাই অবগত। আমি খুব চেষ্টা করব, আমি এই মঙ্গলবার উনি আমাকে এই প্রুফটা দেওয়ার পরে উনি কি দেখাচ্ছেন আমি ভিডিও ধারণ করার চেষ্টা করব। আমি জানি ব্যর্থ হব, কারণ এর আগে অনেকবার ওনার অনেক কিছু ভিডিও ট্রাই করেছি। ওনার রুমের মধ্যে লাইট থাকে, আমি দরজা বা জানালার ফাঁক দিয়ে ক্যামেরা ধরেছিলাম যে ভিতরে কি হচ্ছে। আমি তোমাকে এই মধ্যে চ্যালেঞ্জ করছি, ওনার রুমে তুমি আশেপাশে গিয়ে তুমি যদি ভিতরে ক্যামেরা ধরো, ওনার ভিতরের কোনো কিছু তুমি রেকর্ড পাবা না। তুমি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক কালো, সবকিছু কালো পাবা, তুমি কোনো কিছু রেকর্ড পাবা না। আর উনি এই প্রুফটা দেওয়ার পরে ওনাকে আমি রেডিও শাহবালাতে একদিন ইনভাইট করবো। আচ্ছা, ওনার মুখ থেকে ওনার স্টোরিগুলো শুনবো আমরা। হ্যাঁ, এটা অবশ্যই অনেক, মানে আমার খুব আগ্রহ যে আমাদের রেডিও শাহবালার শ্রোতা যারা ভৌতিক ঘটনাগুলো খুব বেশি অনেকেই বিশ্বাস করে না, তো আমরা একটু তার কাছ থেকে শুনবো যে উনি একই সাথে রেডিও শাহবালায় থাকবেন, পাশাপাশি হচ্ছে উনি ওনার বাড়িতেও থাকবেন, ইভেন উনি আরো কোনো একটা জায়গায় থাকবেন। আমরা সেখানে যদি আমরা কাউকে রাখি, তারাও কিন্তু বলবে যে না, উনি এতটা থেকে এতটা সময় এখানেই ছিলেন। স্টিল নাও এটা তোমার যদি এখানে প্রোগ্রাম করবে, সত্যি যদি সম্ভব হয়, আমি চ্যালেঞ্জ করছি না, আমি শ্রোতাদেরকে বলছি যেটা সত্যি কিন্তু একটা মিরাকেল বলা যায়। মিরাক্কেল বলতে কি, এখন এটা নিয়ে অনেক গুঞ্জন আছে আমাদের। হ্যাঁ, তো এটা নিয়ে অনেকেই অনেক কিছু ওনাকে বলতে যদি গেলেও, আনা যায়, আপনি অনেক কিছু সর্বোচ্চ বলতে চেষ্টা গেলেও করবেন যারা অবশ্যই। ওনাকে বেশি কৌতূহলী খুঁজতে যান, তারা নিশ্চয়ই কিছু না কিছু একটা ভৌতিক ঘটনা দেখে এবং ভয় পেয়ে অনেকেই অনেক অসুস্থ হয়ে যায়। তো আচ্ছা, যার কারণে আমরা- ওনারা ওই বিষয়গুলো নিয়ে কেউ কৌতূহলী করেন। আমি ওনাকে মানে খুব সফটলি বুঝাচ্ছিলাম যে জি, বাবা অবশ্যই। একদিন আসেন। হুম। উনি বলছে সময় হলে হবে রে পাগলা। এখন ওনার সময়টা উনি কবে দিবেন বা এই মর্জিটা ওনার কখন হবে, আমি অপেক্ষায় আছি। তবে যত তাড়াতাড়ি পারি আমি চেষ্টা করবো ওনাকে আমাদের এখানে নিয়ে আসার জন্য। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম আবু সাইদ ভাইয়ের কাছে ওনার সংগ্রহ করা ঘটনা, এবং উনি নিজে অবজার্ভ করেছেন ওনার জেঠুর কাছ থেকে। সো আশা করি আপনাদের সকলেরই ঘটনাগুলো ভালো লেগেছে। আমি ফিরতে চাই, আপনাদের কথাবার্তা করে দেখতে চাই কে কে আমাদের সাথে আছেন এবং কে কী লিখছেন। সো আমাদের সাথে ফেসবুকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন স্বর্ণা জাহান, সবগুলো গল্পই বেশ ভালো ছিল। এরপর মারুফ ছিলেন আমাদের সাথে, আরিফ হাসান ছিলেন, দেবাশিস রয়, ভালো হচ্ছে ভাইয়া, আমি নীলফামারী থেকে শুনছি। এরপর খেয়াঘাট থেকে পাশে আছি মোস্তফা, অনেক অনেক ধন্যবাদ। এরপর নিহাদ লিখেছেন ভাইয়া ভালো হচ্ছে,
ইলা রহমান ছিলেন আমাদের সাথে, এরপর ইমন ছিলেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপর আকিজ মিয়া ছিলেন আমাদের সাথে, এরপর আরমান ছিলেন আমাদের সাথে, আনারুল ইসলাম ছিলেন, এমডি মিহাদ আবারও ছিলেন রাধাই কৃষ্ণপুর থেকে শুনছি। শুভ লিখেছেন যে আজকের ঘটনাগুলো ভালো হচ্ছে। এরপর শরীফ মিয়া লিখেছেন যে ভাই আরও একটু ভয়ানক গল্প বলুন। অবশ্যই আমরা চেষ্টা করছি। এরপর পূর্বপাড়া থেকে ছিলেন আমাদের সাথে গোপাল, এবং গোপাল লিখেছে আমি আদিত্য ভাই, আমি প্রথম লাইফে যুক্ত হয়েছি, সপ্তাহের শুরু থেকে বৃহস্পতিবারের জন্য আমি অপেক্ষা করি। আমার ভৌতিক গল্প শুনতে খুবই ভালো লাগে, সেগুলো যদি আরও ভয়ঙ্কর হয় তাহলে তার কোনো কথাই নেই। অবশ্যই আমরা চেষ্টা করছি প্রতিনিয়তই। এজন্য আমি সকল শ্রোতাদের কাছে আহ্বান করছি যে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার শোনা যদি কোনো ঘটনা থেকে থাকে আপনি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন, যারা গাইবান্ধার মধ্যে বাস করছেন। এবং যারা স্টুডিওতে আসতে পারবেন না তাদের ক্ষেত্রে আমি আরেকটি অপশন রেখেছি, সেটি হচ্ছে আপনি আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন আমাদেরকে, অথবা আপনি চাইলে যদি লিখতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আপনার ফোনের অডিও ক্লিপ রেকর্ড করে সেই অডিও ক্লিপটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এই ইমেইলে ভূত.সারাবেলা@gmail.com এই মেইলে। সো লালমনিরহাট থেকে শুনছেন আমাদের সাথে মেহেদি হাসান মানু এবং স্বর্ণা জাহান লিখেছেন। এরপর সাইদ ভাইয়ের ঘটনাটা খুব ভয় লেগেছে, ইলা রহমান লিখেছেন অনেক অনেক ভালোবাসা। এরপর মিমজু আক্তার মিলা ছিলেন আমাদের সাথে যে সাউন্ড আর একটু হলে ভালো হতো শুনতে। অবশ্যই আমরা চেষ্টা করে যাচ্ছি সাউন্ডটা ইমপ্রুভ করার, কারণ এক একজনের ফোনের কনফিগারেশন এক এক রকম। অনেকের ফোন ডলবি অ্যাটমস, অনেকের ফোন স্টেরিও, মনো, এরকম সাউন্ড কনফিগারেশন থাকে। দ্যাটস ওয়াই এক একজনের কাছে এক এক রকম শোনায়। সো আমরা আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা ট্রাই করছি। এরপর ভাইয়া আমি এবং আমার বন্ধুরা আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাই, লিটন লিখেছেন। এরপর তানিশা তানহা ছিলেন আমাদের সাথে, লাস্টের ঘটনাটা ভয়ের ছিল, অনেক অনেক থ্যাঙ্কস। এরপর খুব বেশি কথা বাড়তে চাই না, এরপর আকিজ মিয়া ছিলেন আমাদের সাথে। সো আপনারা লিখতে থাকুন আপনারা কী ধরনের ঘটনা চান, এবং আপনাদের যদি কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। সো এখন আমরা একটি চলে যাচ্ছি ইমেইলে, আমাদেরকে মেইল করেছেন একজন। সো আমরা সেই মেইলটিতে যাব। হ্যালো রাতুল ভাইয়া, আমি রনিতা রনি। আমি আসলে সো আপনারা ঘটনাটি শুনতে থাকুন এবং লিখতে থাকুন যে ঘটনাটি কেমন লাগছে। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রনিতা রনি। সো উনি মেইল করেছেন। সো এনজয়। আমি আমার পরিচয়টাকে একটু আড়াল করে রাখতে চাইছি। সো আমি বলতেছি আমার জীবনের একটা ঘটে যাওয়া একটা ঘটনা, যদিও বা ভূতবেলা আমার অনেক ভালো একটা একটা পছন্দের একটা শো, বাট আমি চাইতাম যে আমার জীবনে এই ঘটে যাওয়া ঘটনাটা আমি এই ভূতবেলায় কোনো দিন শেয়ার করব। সো সেই সুযোগটা রীতিমতো আপনি আমাকে দিলেন। যেহেতু আমি একজন মেয়ে মানুষ, সো আমার তো এত রাত্রে স্টুডিওতে গিয়ে এই আপনাদের সঙ্গে এভাবে আলাপ করাটা তো একটু কষ্টকর, তাই আপনাকে বিষয়টা রেকর্ড করেই পাঠাইলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে আজকে আমি আমার জীবনের এই ঘটনাটা আপনাদের সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করে দিতে পারবো। সো এই ঘটনাটা 2018 সালের। আমি তখন পড়াশোনা সূত্রে বাইরে থাকি, যদিও এখনও বাইরে থাকতে হয় আমাকে, বাট তখন আমি একটু দূরেই ছিলাম আর কি। সে কথায় হোস্টেলে পড়াশোনা করতাম আর হোস্টেলে থাকতাম, তো আমি কখনো বিশ্বাস করতাম না যে আসলে এরকম কিছু থাকতে পারে, অপশক্তি, ভূত, প্রেত, এই বিষয়গুলোতে আমি কখনোই বিশ্বাস করতাম না। বাট এমন কিছু ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে যেটা আমি বিশ্বাস করতে এখন বাধ্য হয়েছি। এখন আমার মনে হয় যে না, আছে কিছু, হয়তোবা কিছু আছে। সো এই ঘটনাটা এতটা আকস্মিক ছিল, আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম আর ভয়ও পেয়ে গেছিলাম, ভীষণ ভয় পাইছিলাম। তো এর আগেও অনেকবার আমার সঙ্গে এরকম কিছু একটা ঘটছে, বাট আমি কখনো এটাকে গুরুত্ব দেই নাই। সো একদিন আমি বাহিরে বের হই, আর তখন রাতের 2টার মতো বাজে আর কি। এক কথায় হোস্টেলগুলোতে অ্যাটাচড ওয়াশরুমের বিষয়টা একটু হয় না, কারণ গণ ওয়াশরুম যাকে বলা হয় এরকম টাইপের হয়ে থাকে। সো একটু বাহিরে ওয়াশরুম থাকার কারণে সো পেছন সাইডটা একদম বাঁশ ঝাড় ছিল। অনেকে অনেক কথা বলতো আর কি, যে এই জায়গাতে অমুক থাকে, তমুক থাকে, এই হয় সেই হয়, অমুক দেখেছি তমুক দেখেছি, অনেক রকমের কথাই বলে। বাট আমি সেটাকে উড়িয়ে দেই যে আসলে এটা কি কখনো হয়, এটা তো কখনো হওয়ার ছিল না, বা এখানে তো হয় না, এরকম কিছু তো হয়ই না কখনো। সো রাতুল ভাইয়া, আপনি আসলে আমার শরীর কাটা দিয়ে উঠছে, আমি আসলে বলতে পারছি না বিষয়টা সেভাবে, হয়তো বা তারপরেও তখন ওই অবস্থাটায় যখন আমি ফিরছিলাম, যাওয়ার সময় গেলাম, আমার মনে হলো কেউ আমাকে ফলো করছে।
আবার তারপর আমার একটু ভয় ভয় লাগলো, যার কারণে আমি গেলাম না আর পরে। সো আবার ঘুরে গেলাম রুমে, তারপর মনে হচ্ছে যে জানালায় কেউ আছে, আবার দরজায় কেউ আমাকে ডাকছে, মানে এরকম একটা ফিল হচ্ছিল আমার। বাট আমি বলে বোঝাতে পারবো না যে আসলে এটা কীরকম টাইপের হয়ে থাকে, একটা ভয়ঙ্কর একটা। সো পরবর্তীতে তারপরও সাহস করলাম করে ফোন একটা, তখন তো ছোট ফোন ছিল, একটা বাটন ফোন যাকে বলা হয়, আর ওই ফোনটাতে আর কি আমি লাইট একটা ইয়ে করে, অর্থাৎ কারেন্ট ছিল না, ঝড় বৃষ্টিও ছিল অনেক, মানে ঝড় বৃষ্টি হয়ে গেছে, বিদ্যুৎ আসার সম্ভাবনা আছে কি নাই সেটা বলাটাও মুশকিল এক কথায়। সো আমি তখন বাইরে গেলাম, ওইটা এই ফোনটা হাতে নিয়ে বাইরে গেলাম। বাট বাইরে যাওয়ার পর গেলাম আমি আমার ঠিক মতো হাত পা ধোয়া যা যা করার আর কি সব কিছু কাজ টাজ সেরে আমি আসতে ধরছি। তো তখন আমার মনে হলো যে মানে কেউ একজন সামন দিক দিয়ে চলে গেল, অর্থাৎ পার হলো কেউ, মানে বাম দিক থেকে ডান দিকে সরে গেল, এরকম কিছু একটা মনে হলো যে একটা ছায়া চলে গেল। সো আমি তখন রীতিমতো একটু ভয় পেয়ে গেছিলাম যে আসলে হঠাৎ করে এত রাত্রে তো কেউ ওঠারও কথা না, কেউ তো উঠেও নি এরকম। তো তখন আমাদের ম্যাম থাকতো, আমাদের মানে যিনি হোস্টেলের পরিচারিকা ম্যাম থাকতো, ওনাকে ডাকলাম আমি, না ওনারও তো ম্যাম আপনি মানে শুনতে পাচ্ছেন আপনি কি? সো ম্যামও তো কোনো সাড়া দিল না। পরে আমি আর কোনো কথা বললাম না, পরে এসে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর পরদিন আবার ঠিক কিছুক্ষণ, মানে যে সময়টাতে আমি বাইরে বেরোছিলাম তার কিছুক্ষণ পর, মানে অনেক রাত পর্যন্ত পড়া হতো, তো ভাইয়া পড়ার কারণে আর কি আমার রাতটা জেগে থাকতে হতো আর কি। তো পরের দিন ঠিক সেরকম সময় মনে হলো বাইরে কেউ হাঁটাহাঁটি করছে। আমি 2 থেকে 3 বার আওয়াজ দিলাম যে আসলে ম্যাম কি, বা আমার কয়েকজন বান্ধবী ছিল, তো তারাও মাঝে মধ্যে দুষ্টুমি করতো, মানে দরজায় টোকা দিয়ে দৌড় মারতো, এরকম একটা মানে আমাদের একটা মজা আর কি যাকে বলা হয়, আমরা মজা করতাম। সো আমি মনে করছি তারা, আমি বারবার দরজা খুলছিলাম আর দেখতেছিলাম যে কেউ নাই, ঠিক এরকমটাই। সো পরবর্তীতে মানে আমি বুঝতে পারলাম যে আসলে এটা মানে কেউই ছিল না। আমি ভাবছিলাম মনের ভ্রম, তারপরেও আমি ভাবছি যে না এটা আমার মনেরই ভুল। বাট তারপরে যখন ম্যামকে একদিন আমি বললাম যে ম্যাম আপনারা কি কেউ উঠেছিলেন, মানে এরকম কিছু, তো তখন বলেছে না আসলে আমরা তো কেউ উঠি নাই, এই 2 দিন তো, মানে এই 2 দিনে তো কেউ উঠি নাই কখনো। তখন আমি বললাম যে আসলে তাহলে যদি আপনারা কেউ না ওঠেন তাহলে এভাবে আমার দরজায় কেউ নক করলো বা এরকম করলো সেরকম করলো এটা। তখন আমাকে বললো যে তুমি যে রুমটাতে থাকো সেই রুমটাতে তুমি সেই রুমটাকে চেঞ্জ করে নাও। এই রুমটাতে আসলে এই রুমটার পাশের রুমে একজন মেয়ে থাকতো। সো ওনাদের একটা মানে বিষয়টা তো প্রেম ঘটিত একটা বিষয় ছিল। সো উনি নাকি সেখানে মানে আত্মহত্যা করেছিল এক কথায়, আগুন দিয়ে মানে নিজেকে পুড়ায় ফেলছিল এক কথায়। তো ওকে বলছিল যে ওখান থেকে তুমি সরে যাও, মানে ওই রুমটা থেকে তুমি মানে চেঞ্জ করে অন্য রুমে যাও। সো আমি তখন তারপরে ভাবলাম যে রুমটাকে চেঞ্জ করব, আবার এই তো সবে উঠলাম কয়েকদিন হলো, সো এখন আবার আমি চেঞ্জ করব করে অন্য রুমে যাব। তো তারপর আমি সে কথা শুনলাম না, আমি ওখানেই থেকে গেলাম। বাট মানে দিন দিন সমস্যাগুলো খুব বেশি হতে, মানে একে একে অনেক রকমের সমস্যা হতে ধরলো আমার। মানে মনে হলো যে এটা হচ্ছে সেটা হচ্ছে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে আমার সঙ্গে। সো আমি শেষ পর্যন্ত মানে বাধ্যই হলাম ওখান থেকে, মানে ওই কলেজ থেকে টিসি নিতে আমি বাধ্য হলাম। লাস্ট মোমেন্টে আমি ওই কলেজ থেকে টিসি নিয়ে আমি অন্য কোনো কলেজে অ্যাডমিশন হলাম। হওয়ার পর আজ এরকম পর্যায়ে এসেছি। বাট এই অভিজ্ঞতাটা আমার শেয়ার করার খুব ইচ্ছা ছিল। আমি হয়তোবা কোনো প্ল্যাটফর্ম পাইনি বা সেরকমভাবে কেউ আমাকে বলেনি। আর এই রেকর্ড অপশনটা মানে চালু রাখার জন্য রেডিও সারাওয়ালাকে অনেক 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 ধন্যবাদ। আমাদেরকে অডিও ক্লিপটি পাঠিয়েছিলেন রনি। উনি ওনার আসল ঠিকানা আমাদেরকে জানায়নি। সো আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে ওনার ঘটনাটি। সো আমি আপনাদের সকলের কাছে আবারও জানাতে চাই যে আপনাদের কাছে যদি আপনার শোনা অথবা আপনার নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকে, আপনি চাইলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন অথবা আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। সো খুব বেশি কথা বাড়াবো না, আমি দেখতে চাই কে আমাদের সাথে আছেন। সো আমাদের সাথে অনেকেই ছিলেন। আনারুল ইসলাম ছিলেন। লিটন মিয়া লিখেছেন যে ভাই আমি লাইভে প্রথম,
এরপর জাকারিয়া হাসান ছিলেন আমাদের সাথে। অন্তর অধিকারী লিখেছেন যে সাইদ ভাইয়ের গল্পগুলো সত্যি অনেক শুনে অনেক অবাক হয়েছি। এরপর প্রান্ত ছিলেন যে আমাদের সাথে লিমন ভাই ছিলেন যে আজকে প্রথম শুনলাম তুলসীঘাট থেকে, অনেক ভালো লাগলো, এখন নিয়মিত শুনব। এরপর আমাদের সাথে কে ছিলেন আরও অনেকেই ছিলেন, আমরা তাদের কাছে ফিরতে চাই। সো আমাদের স্টুডিওতে আজকে সাইদ ভাই আছেন। সো ওনার সঙ্গে ঘটে যাওয়া, ওনার সংগ্রহে আরও একটি ঘটনা আছে, দুঃখিত ওনার ঘটে যাওয়া না, ওনার সংগ্রহে কিছু ঘটনা রয়েছে, আমরা সেগুলো শুনব। সো আমি আবারও আসতে চাই সাইদ ভাইয়ের কাছে। রাতুল, অসংখ্য ধন্যবাদ। আমরা যেহেতু অনুষ্ঠান একেবারে শেষের দিকে, আমি ছোট্ট করে আরেকটু একটা ঘটনা বলি। তো আমার সেই বড় আব্বুর গল্প এখন আপাতত থাক, ওনাকে আমি আনার ট্রাই করবো। আমি দেখছিলাম একটু আগে কমেন্ট দেখছিলাম, অনেক শ্রোতারা চাচ্ছেন তাকে। তো এখন যে ঘটনাটি ছোট্ট করে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে আমরা একটু গল্পটা আমার সাথেই ঘটা। তো তুমি একটু আগে বলছিলা যে তার সাথে ঘটানো বলে আবার উইথড্র করছিল কথাটা, তো আমি সেটাতে যাচ্ছি। ঘটনাটা কিন্তু শীতকালের, তখন আমি তো এসএসসি শেষ করেছি, আচ্ছা, ইন্টারে এরকম ফার্স্ট ইয়ারে, তখনকার ঘটনা। আমি রংপুরে যাতায়াত করতাম। আমি তখন একটা বেসরকারি সংস্থা ছিল ব্র্যাকের সাথে দীর্ঘদিন কাজ করেছি একটা প্রজেক্টে। তো যাতায়াত ছিল রংপুরে যাতায়াত করতাম। দেখা যেত যে মাঝে মধ্যে প্রায় 15 দিন 20 দিন 25 দিনের ট্রেনিং থাকতো। তো ট্রেনিংয়ের মাঝে 2-3 দিন ছুটি থাকতো, গভর্নমেন্ট ছুটি বা এরকম বন্ধ থাকতো, তখন বাড়িতে আসা হতো। তো যেদিন আসতাম সেদিন আস্তে আস্তে প্রায় তোমার দেখা যেত যে ওখান থেকে 5টার পরে রুমে গিয়ে ব্যাগট্যাগ নিয়ে চেঞ্জ করে আবার নাস্তা টাস্তা সেরে আবার বের হয়ে এসে একদম অর্থাৎ রংপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত আস্তে আস্তে আমার সময় লেগে যেত প্রায় কত বাজতো তখন, প্রায় এরকম 8টার কাছাকাছি বেজে যেত। অনেক সময় মাঝে মাঝে গাড়ি পেতাম না, বা যে সে গাড়িতে আবার উঠতে পারি না, বাসে উঠতে আমার একটু প্রবলেম। আচ্ছা, তো মাঝে মাঝে আবার ট্রেনে আসার ট্রাই করতাম। তো বিভিন্নভাবে বিভিন্ন নানান কাহিনীতে আসলে এরকম হয়ে যায়। প্রায় 8টা যখন এরকম 8টার মতো বাজতো, তখন গোবিন্দগঞ্জে এসে আবার একটু দেরি করতাম। তো এরকম হওয়ার পরে আমি ওখান থেকে সিএনজি নিয়ে আমরা আসি। তোমার মনে আছে সম্ভবত আমি একটা গল্প বলেছিলাম যে গোবিন্দগঞ্জ থেকে নাকাহাট আসতে পাকুড়ের ভিটা নামে একটা জায়গা আছে, যেখানে একটা বট গাছ আছে এবং 3টা রাস্তার মাথা, ওখানেই বট গাছটা। তো এটাও বলেছিলাম যে যদি রাত 12টার পরে হয় কোনো সিএনজি বা অটো বা কিছু যদি আসতে যায় ওই দিক দিয়ে, মাঝে মধ্যে আটকায় ফেলে, কারণ ছাড়াই ওই জায়গাতে গিয়ে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, শুনেছিলাম। তো আমরা সেদিন আসতেছি প্রায় তখন 9টা আপ হয়েছে এরকম, ঘড়ি দেখিনি, খেয়াল করিনি সঠিক, কিন্তু বাসায় পৌঁছানোর পর আমার টাইমটা তখন 10টা 23। তো এরকম আসার পরে আসছিলাম। তো পাকুড়ের ভিটার ওই জায়গাটাতে আমি অ্যাকচুয়ালি আমি কিন্তু কৌতূহলী বলতে আমি যে কোনো গাড়িতে থাকলে কিন্তু বাইরের প্রকৃতিটা দেখি, কিভাবে গাছপালা সরে যাচ্ছে এরকম দ্রুত। তা আমি তাকাচ্ছিলাম, ওইদিকে তাকিয়ে আছি। তো পাকুড়ের ভিটাতে যখন আমরা পৌঁছালাম, ঠিক আমি দেখলাম যে একটা মানুষ আমাদের গাড়িটাকে ক্রস করে যাচ্ছিল, কিন্তু অন্ধকার তো জায়গাটা। আমি বললাম তসবির আলো যেমন দেখা যায় রাতের বেলা, তসবি যদি তুমি রাখো বিছানায় ওটা কিন্তু লাইট করে। তো আমি দেখলাম যে মানুষটা যতদূর যাচ্ছে আমি ওভার করছি, তিনিও যাচ্ছেন, কিন্তু তার শরীরটা জ্বলছে, সাদা ড্রেস, মাথা টুপা, সাদা কাপড়, জ্বলছে। একটা মানুষের অবয়ব, লাইটিং, কোনো ব্যক্তি বোঝা যাচ্ছে না, কিন্তু একটা মানুষের অবয়বটাকে বোঝা যাচ্ছে। আমি দেখলাম গাড়ি থেকে চলে গেল ব্যক্তি, চেহারা দেখলাম, হেঁটে যাচ্ছে, জুব্বা পরা, এরকমই দেখলাম, টুপি পরা সাদা। কিন্তু যখন অন্ধকারে চলে যাচ্ছে তাহলে ওনার টুপিটা সাদাটা দেখা যাবে, জুব্বাটা সাদা সেটা দেখা যাবে, কিন্তু জ্বলার তো কথা না, হালকা যত দূরে গেলে তো সরে যাবে ওটা। একটা যে আলোর যে একটা প্রাকৃতিক যে একটা অবস্থা, যে একটু দূরে চলে গেলে একটু জ্বলন্ত লাইটের মতো মনে হচ্ছে যে একটু জ্বলছে এরকম। তো যেমন ডিম লাইট গুলো জ্বলে না আমাদের, ঠিক তেমন। তা আমি দেখার পরে পাশের জনকে টালাচ্ছি তাকানোর জন্য। তো যাই হোক, উনি কিছু দেখেননি, কিন্তু আমি দেখেছি। নাকাইহাটে যখন আমি নামার পরে আমার গায়ে ভয় পুরো শরীরে। তখন এরকম যখন আমি বাজার থেকে আবার আমাদের বাড়িতে আসবো, ওই যে তোমার সেম ঘটনা, নাকাইহাট থেকে আমার বাসায় পৌঁছাতে ওই যে আমাদের মালির ভিটা বলি আমরা, সেই জায়গাটা, পুকুর, তাল গাছটার, খেজুরের গাছের গোড়ে যেখানে বৃদ্ধ মহিলা বের হতো রাতের বেলা,
তো ওই জায়গাটা যখন আমি পার হব, বিশ্বাস করো আমার মনে হচ্ছে পিঠের পিছনে শিরশির করছে, আচ্ছা, যে কিছু একটা না, মানে আমার মনে হয় কিছু একজন ধরবে আমাকে এই রাতের বেলা। হুম। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমি দ্রুত গতিতে হাঁটছিলাম, কিন্তু এমন একটা শব্দ আসছে যে আমার পিছনে কেউ না কেউ হাঁটছে। হতে পারে এটা আমার স্মৃতিভ্রম বা কিংবা আমার মনের একটা ভুল। যখন আমি একটু দূরে আসবো, তুমি জানো না, আমি যখন আসছি দ্রুত হাঁটছিলাম, চারপাশে প্রচুর কুয়াশা, মানে শীতকাল তো, আমি কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমি সামনেরটুকু দেখতে পারি। আমি ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে আসছিলাম, হাতে একটা ব্যাগ আছে, কিছু কেনাকাটা করছে সেগুলো আছে। আমি এমন একটা বিড়ালের গায়ের উপর পাড়া দিছি, বিড়ালটা শুধু চিৎকার দিয়ে উঠছে, মানে আমি পাড়া দিচ্ছি, কিন্তু বিড়াল রাস্তার মাঝখানে বসে থাকার তো কোনো কথা না। না, সেই মুহূর্তে আমার মানে পাটা বিড়ালের গায়ের উপর গিয়ে পড়ছে, বিড়াল চিৎকার দিয়ে উঠছে, আর আমি সঙ্গে সঙ্গে মানে করো যে এক লাফ দিয়ে পার হয়ে গেছি। তারপরে আমি যখন আরও দ্রুত হাঁটছিলাম, হাঁটার পরে আমি জ্বরে পড়ে গেছি। প্রায় আমার 5 থেকে 7 দিন জ্বর, পরে অফিসিয়ালি ছুটি নিয়েছি। পরে যখন আমার ওই জেঠু তাকে বললাম, তো বলতে যে তুই তো বিড়ালের গায়ে পাড়া দিসনি। আচ্ছা আচ্ছা, তুই দিছিস কোনো না কোনো একটা গায়ে পাড়া দিচ্ছিস। রাইট। জায়গাটা আরও কিছু ঘটনা ছিল, আজকে যেহেতু সময় কম, আরেকদিন বলা যাবে। ধন্যবাদ রাতুল। ওকে, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ সাইদ ভাই, আপনি আমাদের শোতে এসেছেন ভূতবেলায়, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সেই সঙ্গে যেহেতু অনুষ্ঠানের সময় একেবারেই শেষের পথে বলতে আমাদের হাতে সময় রয়েছে অলমোস্ট 1.5 মিনিটের মতো। সো এতক্ষণ এই লম্বা একটা সময় যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছিলেন এতক্ষণ রেডিওর থ্রুতে এবং আমাদের ফেসবুকে সরাসরি লাইভ দেখছিলেন অনেকেই, সো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানাতে চাই। এবং সেই সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যেহেতু আমরা ফেসবুক লাইভে খুব অল্প সময়ে, মানে অল্প কিছুদিন থেকে আমরা ফেসবুক লাইভ করছি, সো আপনাদের কাছে অনুরোধ এটাই যে আপনারা এই ভূতবেলার যে অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। সো আরেকটি কথা যেটি হচ্ছে আমাদের যে অনুষ্ঠানটি যে গেস্ট নির্ভর অর্থাৎ অতিথি নির্ভর, সো আপনাদের যদি স্টোরি না থাকে আমাদের কাছে, সেক্ষেত্রে অনুষ্ঠানটি চালানো সম্ভব নয়। এই জন্য আপনাদের সকলের কাছে আবারও বারবার বলবো যে আপনার সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার শোনা যদি কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে মেইল করতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com, এবং এছাড়া আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন যে আপনার ঘটনা রয়েছে এবং আমরা তখন আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে স্টুডিওতে আনার ব্যবস্থা করব। সো এই লম্বা একটা সময় জুড়ে যারা যারা আমাদের সাথে ছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রাতুল, শুভ বিদায়।